এক বছরের বেশি সময় ৩০শে মার্চ খুলছে দেশের সব স্কুল কলেজ। প্রাক প্রাথমিকের ক্লাস এখনই নয়, এসএসসি ও এসএসসি পরীক্ষার্থীর ক্লাস সপ্তাহে ৬ দিন। মেডিকেলের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতারকৃতদের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাওয়া গেছে। ৪২ একর জমির সন্ধান। অর্থ পাচার আইনে মামলার সিদ্ধান্ত সিআইডির। মশা মারতে এবার ড্রোন ব্যবহার করবে উত্তর সিটি কর্পোরেশন। চলছে পরীক্ষামূলক কার্যক্রম। কীটনাশক ছিটাবে কিউডেক্স মশার উৎপত্তিস্থলে। এবং পঞ্চম ধাপে দেশের ২৯টি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ আজ। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম। ভোট হবে ইভিএমে। সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ভোরের সময়ে সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী ৩০শে মার্চ খুলছে দেশের সব স্কুল কলেজ। তবে প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের আপাতত ক্লাসে নেওয়া হবে না। এসএসসি ও এসএসসি পরীক্ষার্থীরা সপ্তাহে ৬ দিন ক্লাস করবে। বাকিদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মেয়াদে ক্লাস হবে। গতরাতে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি আরও জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগেই চেষ্টা করা হবে শিক্ষকদের টিকা দেওয়ার। করোনা মহামারীর মধ্যে গেল বছরের ১৭ই মার্চ প্রথমবারের মতো সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আসে। এরপর দফায় দফায় বেড়েছে বন্ধের মেয়াদ। সাম্প্রতিক সময়ে পরিস্থিতি উন্নয়নের পর আবারও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়টি আলোচনায় আসে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত সোমবার শিক্ষামন্ত্রী ২৪শে মে থেকে সব বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেন। স্কুল কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার সন্ধ্যায় শুরু হয় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। ২ ঘন্টা বৈঠক শেষে আসে ক্লাস শুরুর ঘোষণা। প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান আমরা ইনশাল্লাহ আগামী মার্চ মাসের ৩০ তারিখে আমরা খুলে দেব এবং সেখানে হয়তো সপ্তাহে একদিন প্রথমে আসবে, তার কয়েকদিন পর থেকে তারা সপ্তাহে ২ দিন করে আসবে। পর্যায়ক্রমে আমরা স্বাভাবিকের দিকে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ। স্কুল কলেজ খোলার আগে শিক্ষক কর্মচারীদের টিকা নিশ্চিতের পাশাপাশি ১৭ই মের আগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা দেওয়া শেষ করার ব্যাপারেও আশাবাদী সরকার। শিক্ষকদের দ্রুত রেজিস্ট্রেশন করা এবং তাদের টিকা গ্রহণের বিষয়টি আমরা যথাসাধ্য আমরা নিশ্চিত করার চেষ্টা করব। প্রাথমিকের ১.৫ লক্ষ নিয়ে নিয়েছেন ইতোমধ্যেই। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ১,৩০,০০০ শিক্ষার্থীকে, আবাসিক শিক্ষার্থীকে টিকা দেওয়ার ব্যাপারে ইতোমধ্যেই স্বাস্থ্যসেবা বিভাগের সঙ্গে আমাদের কথা হয়েছে। বর্তমান পরিকল্পনায় পঞ্চম শ্রেণীতে সপ্তাহে ৫ দিন করে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ৬ দিন করে, বাকিদের সপ্তাহে ১ দিন করে ক্লাস হবে। রমজান মাসেও ক্লাস চলবে বলে জানানো হয়। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে দীর্ঘ বিরতির পর স্কুল খুলতে যাওয়ায় খুশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা। আমি এখন অনেক খুশি। ৩০ তারিখ থেকে আবার আমাদের স্কুল খুলতেছে। স্কুল খুলছে, ওটা ভালোই হবে, কারণ মোবাইলে এভাবে পড়াশোনা ভালো লাগছে না। এতদিন পর স্কুলে যাবো এই ভেবে অনেক ভালো লাগছে। ওর ফ্রেন্ডসদের, টিচারদের সাথে দেখা হবে, যার কারণে আমি খুব এক্সাইটেড। আমরা চেষ্টা করব যে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করার। দীর্ঘদিন ধরে আমাদের পড়ালেখার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, তো আমার মনে হয় যে এটা সঠিক সিদ্ধান্ত। স্কুলটা খুলবে, অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হবে, স্কুলের স্যারদেরকে দেখবো, টিচারদেরকে দেখবো। শিক্ষা প্রতিষ্ঠানে যদি সেই হাত ধোয়ার বা আমাদের মাস্ক পরার ব্যবস্থা রাখা যায়, সেই সুযোগ সৃষ্টি করা যায়, তাহলে আমি মনে করি এতে করে অনেক সেফ হবে। হারিয়ে যাওয়া হাতি ফিরে এলো ৮০ বছর পর, তবে বাস্তবে নয়, দেহাবশেষের মাধ্যমে অস্তিত্ব জানান দিয়ে। মেডিকেলের প্রশ্ন ফাঁস চক্রের ১৩ সদস্যের ১৩৫ অ্যাকাউন্টে ৬৫ কোটি টাকা অবৈধভাবে আয় করার তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এছাড়া অভিযুক্তদের নামে বেনামে পাওয়া গেছে ৪২ একর জমির সন্ধান, যার বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। প্রশ্ন ফাঁসের অবৈধ অর্থ দিয়ে বিপুল সম্পত্তির মালিক বনে গেছে তারা, বলছে সিআইডি। অভিযুক্তদের বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। যত দ্রুত সম্ভব অভিযুক্তদের সম্পত্তি জব্দ করা উচিত বলে মনে করেন আইনজীবীরা। রিপোর্ট বুলবুল রেজার।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার খানবানিয়ারা এলাকায় জসিমউদ্দিন ভূঁইয়া মুন্নুর পৈতৃক নিবাস। 8 ভাই বোনের মধ্যে বয়সে সবার ছোট হলেও টাকা পয়সা আর জমি জায়গায় ছাড়িয়ে গেছেন সবাইকে। সিআইডির তদন্ত বলছে আয়ের উৎস মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। জসিমউদ্দিন ভূঁইয়া মুন্নু মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা যিনি। প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকা হাতিয়ে কিনেছেন একরের পর একর জমি। শুধু জমি কিনেই ক্ষান্ত হননি, সরকারি খালের মুখ বন্ধ করে শত শত কৃষককে বেকায়দায় ফেলেছেন। এই খালটির দুই পাশে অন্তত কয়েক হাজার বিঘা জমিতে ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করেন 400-500 কৃষক। 2006 সালে এই খালটির মুখ বন্ধ করে জসিমউদ্দিন তার জমিতে মাটি ভরাট করেন। বড় ধরনের বৃষ্টি নামলে ওই জমি পানিগুলো আটকে যায়, পানিগুলো এই খাল দিয়ে বাহির হয় না। সিংগেট থেকে মানিকগঞ্জ সদরে যাওয়ার পথে মূল সড়কের পাশে জসিমের জমির কোনো শেষ নেই। প্রশ্নফাঁস চক্রের অন্যতম হোতা স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর মেশিনম্যান আব্দুস সালাম খান জমি জায়গায় ছাড়িয়ে গেছেন সবাইকে। সিংগাইরের ইরতা ইউনিয়নের কাশিমপুর এলাকার যেদিকে চোখ যায় সেদিকেই সালামের জমি। 100 বিঘা জমির মালিক তিনি। গত বছরের 19 এবং 20 জুলাই মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রশ্নফাঁসের অভিযোগে জসিমউদ্দিন ভূঁইয়া, পারভেজ খান, জাকির হোসেন দীপু সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে সিআইডি। তাদের গ্রেফতারের পরপরই প্রশ্নফাঁস চক্রের বিশাল এক পারিবারিক সিন্ডিকেটের সন্ধান পাওয়া যায়। প্রশ্নফাঁসকারী এই চক্রের সদস্যদের নামে সারা দেশের বিভিন্ন ব্যাংকে মোট 135টি হিসেবে 65 কোটি টাকা অবৈধভাবে আয় করার তথ্য পাওয়া গেছে। এছাড়া অভিযুক্তদের নামে বেনামে 74টি দলিলে 42 একর বা 130 বিঘা জমির সন্ধান পাওয়া গেছে। এই সম্পত্তির দলিল মূল্য প্রায় 35 কোটি টাকা হলেও বাজার মূল্য প্রায় 100 কোটির কাছাকাছি। প্রশ্নফাঁসকারী চক্রের 13 জনের বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলার অনুমোদন পেয়েছে সিআইডি। মানি লন্ডারিং এর মামলা আমরা অনুসন্ধান করে আমরা এ পর্যন্ত তো 13 জনকে আইডেন্টিফাই করেছি। তাদের বিরুদ্ধে মামলাটা আমরা করতে যাচ্ছি এবং মামলার প্রাথমিক অনুমোদন আমাদের হয়ে গেছে। আইনজীবীরা বলছেন দ্রুত অভিযুক্তদের সম্পত্তি জব্দ করা উচিত। পুরোটাই লন্ডার মানি এবং আমি মনে করি এটা তদন্ত কাজ সমাপ্ত করতে বেশি দিন লাগার কথা না এবং অচিরে এগুলো ক্রোক করা উচিত। সিআইডি বলছে এই চক্রের কয়েকজন সদস্যের ঢাকায় বহুতল মার্কেট সহ রয়েছে একাধিক বাড়ি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এবার নাগরিক দুর্ভোগের খবর। নিয়ম করে 2 বেলা ওষুধ ছিটিয়েও রাজধানীতে মশার উৎপাত কমছে না। কাজে আসছে না সিটি কর্পোরেশনের কীটনাশক পরিবর্তনের কৌশলও। সকালে লার্ভিসাইড ছিটানো আর বিকেলে ফগার মেশিনে অ্যাডাল্টিসাইড দেওয়া হলেও তার খুব একটা সুফল মিলছে না। নগরবাসী বলছেন নগর কর্তৃপক্ষকে হতে হবে আরও সচেতন। আর বিশেষজ্ঞরা বলছেন এই সময়ে নিয়মিত এসব কার্যক্রমের পাশাপাশি দরকার বিশেষ ক্রাশ প্রোগ্রাম হাতে নেওয়ার। বিকেল 5টা, রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের তেজগাঁও এলাকা। নিয়ম মেনে 3 দিন বাদে এই এলাকায় ফগার মেশিন দিয়ে দেয়া হচ্ছে মশা মারার ওষুধ। ঘুরে ঘুরে কিউলেক্স নিধনে দেয়া হচ্ছে ধোঁয়া। ঠিক একই সময়ে দক্ষিণেও চলছে একই কর্মযজ্ঞ। দিনের এই সময়টাতে নিয়ম করে প্রতি 3 দিন বাদে এক এক এলাকায় অ্যাডাল্ট বা পূর্ণাঙ্গ মশা মারতে এই আয়োজন। সপ্তাহে 2 দিন যাওয়া হয়। একটা সাইডে আপনার একবার যাবে রবিবারে, একবার বুধবার। প্রথমবার যখন আমরা দিতে আসি একটু মশার উৎপত্তি থাকে, তখন আমরা পরবর্তীতে যখন দিতে আসি তখন মশা আমরা কম। এই 2 এলাকায় অপেক্ষায় সময় সংবাদ। যতক্ষণ নাকে কীটনাশকের গন্ধ ততক্ষণ মশার বালাই নেই। ঘন্টা 2 যেতে না যেতেই ধীরে ধীরে কিউলেক্সের আনাগোনা বাড়তে থাকে। ঘন্টা 2 পেরোতেই যেন মশার রাজত্ব। শুধু কি এই 2 জায়গা? রাজধানী জুড়েই এখন সবচেয়ে বড় যন্ত্রণার নাম মশা। আর নিয়মিত ওষুধেও যে কাজ হচ্ছে না সেটাও টের পাচ্ছেন নগরবাসী। ধোয়া তো আপনার সন্ধ্যার আগে দিছে, এখন তো মশা ভরপুর মশা। ঘন্টা খানিক আগে দিয়ে গেছে মশার ধোঁয়া, কিন্তু মশা মরে নাই। এই এখন আবার মশার উপদ্রব বাড়ি গেছে। এক জায়গায় স্থিরভাবে দাঁড়ানো যায় না, মশার যন্ত্রণা এত মশা। কীটতত্ত্ববিদরা বলছেন এই মৌসুমে যে হারে মশার প্রাদুর্ভাব তাতে স্বাভাবিক নিয়মের বাইরে দরকার বিশেষ কার্যক্রম হাতে নেয়ার। এই সময়টাতে প্রতি বছরই বিশেষ ব্যবস্থায় কিউলেক্স মশা নিয়ন্ত্রণের ক্র্যাশ প্রোগ্রাম চালানো খুবই প্রয়োজন। যে কীটনাশক রয়েছে সেই কীটনাশক যদি সঠিক মাত্রায়, সঠিক সময়ে, সঠিক ঘনত্বে প্রয়োগ করা যায় তাহলে কাজ করবে। এরই মধ্যে উত্তরে ক্র্যাশ প্রোগ্রাম শুরু হলেও দক্ষিণ চলছে স্বাভাবিক রুটিনে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
এদিকে মশা মারতে এবার ড্রোন ব্যবহারের কথা ভাবছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এরই মধ্যে চলছে পরীক্ষামূলক কার্যক্রম। রাজধানীর যেসব জলাশয়ে সনাতন পদ্ধতিতে ওষুধ ছেটানো সম্ভব হচ্ছে না, সেসব জায়গায় কীটনাশক দিতেই এই আয়োজন। দেশে তৈরি ড্রোনের সাহায্যে প্রতি 2 মিনিটে 10 লিটার লার্ভিসেট ছেটানো সক্ষম হবে। প্রবাদে আছে মশা মারতে কামান, আর গত কয়েক সপ্তাহে নগর জুড়ে মশার যে উৎপাত, তাতে মশাকে বশে আনতে এমন বড় আয়োজনের বিকল্প নেই। তাই হয়তো রাজধানীর বনানী লেকে চলছে মশক নিধনের পরীক্ষামূলক এই কার্যক্রম। তবে কামান নয়, উড়ানো হচ্ছে ড্রোন। নগর জুড়ে যখন কিউলেক্সের রাজত্ব, তখন এই মশার উৎপত্তি স্থল রাজধানীর জলাশয় কিংবা লেকে লার্ভিসাইড ছেটাতে এই উদ্যোগ ডিএনসিসির। নগর জুড়ে যখন কিউলেক্সের রাজত্ব, তখন মশার এই উৎপত্তি স্থল বিশেষ করে লেক কিংবা খাল, চাইলেই যেখানে সনাতনী পদ্ধতিতে ওষুধ ছেটানো যায় না, সেসব জলাশয়ে লার্ভিসাইড ছেটাতেই এই উদ্যোগ ডিএনসিসির। দেশেই তৈরি এই ড্রোনের মাধ্যমে এই উদ্যোগ সফল হলে বাঁচবে সময়, বাঁচবে শ্রম। যে জায়গায় মানুষ পৌঁছাতে পারছে না, সেখানে আমরা ড্রোনের মাধ্যমে যাতে করে দিতে পারি। মোরওভার আপনার অল্প সময়ে অনেক জায়গা কাভার করে যাতে আমরা স্প্রেগুলো করতে পারি, এটাই হলো আমাদের মূলত উদ্দেশ্য। একটি ব্যাটারিতে 25 মিনিট আর ডাবল ব্যাটারিতে 50 মিনিট উঠতে পারে এই ড্রোন। প্রতি মিনিটে ছেটাতে পারবে 5 লিটার কীটনাশক। প্রাথমিকভাবে তৈরি এই ড্রোন 20 লিটার পর্যন্ত বহন করতে সক্ষম। প্রথম ডেমনস্ট্রেশনে 20 লিটার প্লেলোড ড্রোন আমি বানিয়েছি। এটা 25 মিনিটস ফ্লাই করতে পারবে সিঙ্গেল ব্যাটারিতে। প্রতি 2 মিনিটে 10 লিটার পানি স্প্রে করতে পারি। পরীক্ষা নিরীক্ষা সফল হলে শিগগিরই হয়তো রাজধানীর লেকে মশক নিধনে কাজ করবে এই যন্ত্র। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। রাজশাহীতে মসজিদে যাওয়ার পথে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আহত আরও 8 জন। ধান চুরির জেরে খুন, জানিয়েছে পুলিশ। গণমানুষ চেয়েছে বলেই স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে এখন বাংলাদেশ। এ অর্জন তরুণদের প্রতি উৎসর্গ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যত বাধাই আসুক বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির সব লক্ষ্যমাত্রাই অর্জন করবে। আল জাজিরার রিপোর্ট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন টেলিভিশন চ্যানেল কি করেছে তা দেখে তিনি রাজনীতি করেন না। আরও জানাচ্ছেন দেবাশিস রায়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ঠিক আগে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পাওয়ার শুভবার্তা জানাতে শনিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমবেত গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি অনলাইনে যুক্ত ছিলেন গণভবন থেকে। এ সময় অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের এই সুপারিশপত্র হস্তান্তর করেন সরকার প্রধানের কাছে। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ ঐকান্তিকভাবে কাজ করেছে বলেই দেশ আজ এই স্তরে উন্নীত হয়েছে। আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পূর্ণ যোগ্যতা অর্জন করেছি। সমগ্র জাতির জন্য এটা অত্যন্ত আনন্দের এবং গর্বের। টানা তৃতীয় মেয়াদে দেশের নেতৃত্ব দেয়া সরকার প্রধানের কাছে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল, পরের নির্বাচনে তিনি থাকছেন কিনা। 2024 আসলে তখন না সিদ্ধান্ত নেওয়া যাবে কি করব। উন্নয়নশীল দেশ হিসেবে যে চ্যালেঞ্জগুলি আসবে সেগুলি যেন মোকাবেলা করতে পারি, সেই চ্যালেঞ্জ নেবার জন্য যা যা করণীয় আমি তা করতে প্রস্তুত। সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের সোজাসাপটা উত্তর দেন বঙ্গবন্ধু কন্যা। দেশের মানুষই বিচার করে দেবে যে এটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, কতটুকু বানোয়াট। যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী কর্মকাণ্ডে যারা লিপ্ত, আমরা তাদেরও বিচার করেছি। যাদের বিচার হয়েছে সাজাপ্রাপ্ত, তারা, তাদের দোষর, তাদের পরিবার, তারা কি চুপ করে বসে থাকবে নাকি? কোন চ্যানেল কি বললো না বললো ওটা শুনে তো আমার রাজনীতি না। আত্মবিশ্বাস নিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে দৃঢ় প্রত্যয়ে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি কবে করোনার ভ্যাকসিন নেবেন সে প্রসঙ্গেও কথা বলেন সংবাদকর্মীদের সঙ্গে। আমাদের একটা টার্গেট করা আছে, এই সংখ্যা পর্যন্ত আগে আমি নির্দিষ্টভাবে দেব, এটা যখন হবে তারপরে আমারটা আমি নেব। মানুষের সুরক্ষায় আরও ভ্যাকসিন সংগ্রহের নিশ্চয়তাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা মানুষও এই টিকা থেকে বাদ না যায় তার ব্যবস্থা আমরা নিচ্ছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
কারো দয়ায় নয়, মুক্তিযুদ্ধে অবদান রেখেই জিয়াউর রহমান খেতাব পেয়েছিলেন মন্তব্য করে বিএনপির শীর্ষ নেতারা বলেছেন, তার স্বীকৃতি বাতিল হলে জনগণ তা মেনে নেবে না। তারা বলেন, ৭ই মার্চের ভাষণ ও শেখ মুজিব যেমন স্বীকৃত ইতিহাস, তেমনি জিয়াউর রহমানের অবদানকেও অস্বীকার করার কিছু নেই। রাজধানীতে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তারা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে শনিবার দুপুরে রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে গণমাধ্যমের সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সুবর্ণ জয়ন্তী উদযাপন নিয়ে মতবিনিময়ের আয়োজন হলেও অনুষ্ঠান জুড়েই আলোচনার কেন্দ্রে ছিল জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রসঙ্গ। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কারো খেতাব বাতিলের ক্ষমতা রাখে না বলে মন্তব্য করেন নেতারা। বীরোত্তম বীরশ্রেষ্ঠ বীর প্রতীক যারাই যে খেতাব পেয়েছে তা কেউ দয়া করে দেয় নাই। তারা রণাঙ্গনে যুদ্ধ করে তাদের অর্জিত এই সম্মান তারা পেয়েছে, তাই এই সম্মান কেউ কোনোদিন কেড়ে নিতে পারে না। যে ভাষণে দেশের স্বাধীনতা আসেনি, যুদ্ধে এসেছে। যদি যুদ্ধে এসে থাকে ইতিহাস সত্য হয়, তাহলে জিয়াউর রহমানের স্বাধীনতা ইতিহাসে উপস্থিতি অনিবার্য। তাকে অনুপস্থিত করার কোনো শক্তি কারো নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বাধীনতায় ভূমিকা রাখা সব জাতীয় নেতার অবদান যেমন অনস্বীকার্য, তেমনি জিয়াউর রহমানের অবদানও স্বীকার করা উচিত বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। ৭ই মার্চ এর ভাষণ শেখ মুজিবুর রহমান অবশ্যই ইতিহাস, অবশ্যই তার সম্মান তার মর্যাদা তাকে দিতে হবে। আমরা কারো সম্মান মর্যাদা পূর্ণ করতে চাই না। একই সঙ্গে যে ব্যক্তির ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল তাকেও তার সম্মান মর্যাদাতে অবশ্যই অধিষ্ঠিত করতে হবে। মতবিনিময় সভা থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কর্মসূচি পালনে প্রশাসনের সহায়তা প্রত্যাশা করেন বিএনপি নেতারা। সকলকে সম্মান দিতে হবে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশের উত্তরণ নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন ঘিরে গণমাধ্যম কর্মীদের আগ্রহ ছিল ডিজিটাল আইন নিয়ে প্রধানমন্ত্রীর ভাবনার জায়গায়। প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব মন্তব্য করে সরকার প্রধান বলেন, কারো মৃত্যুই কাম্য নয়, তবে এ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিও কাঙ্ক্ষিত নয়। গেল বছরের মে মাসে ফেসবুকে করোনা মহামারী নিয়ে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো, জাতির জনকের প্রতিকৃতি, জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা অবমাননার অভিযোগে কারাবন্দী হন লেখক মুশতাক আহমেদ। গেল বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় কারান্তরীণ থেকেই মুশতাক আহমেদ মারা যাওয়ার খবরের পর সমাজের নানা মহলে চলতে থাকে এই আইনের সমালোচনা। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সংবাদ সম্মেলনেও গণমাধ্যম কর্মীদের আগ্রহের জায়গা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে সরকার প্রধানের ভাবনার জায়গা। কোনো মৃত্যুই কাম্য নয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাস্তবতায় দেশ ও মানুষের নিরাপত্তায় এই আইন করা হয়েছে। আইনের অপপ্রয়োগ হচ্ছে কিনা এটা হলো দৃষ্টিভঙ্গির ব্যাপার। কারণ কোনটা আপনার কাছে অপপ্রয়োগ আর কোনটা অপপ্রয়োগ না, এটা একটা আপেক্ষিক ব্যাপার। এমন কোনো কাজ না করা যেটা দেশের জন্য ক্ষতি হয়। ডিজিটাল বাংলাদেশ যখন গড়ে তুলেছি তখন ডিজিটাল নিরাপত্তা দেওয়াও আমাদের দায়িত্ব। আইন তার নিজ গতিতে চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষের ক্ষতি হোক এমন কিছু করবে না সরকার। সমালোচনা যারা করছেন তারা করবেই, তবে আপনারা একটা জিনিস তো লক্ষ্য করেছেন যে কারা সব থেকে বেশি সমালোচনা করছে। তারা বাস্তব কথাটা কি একবার উপলব্ধি করতে পারে? আমার বয়স তো ৭৫ বছর, সেই স্কুল জীবন থেকে তো রাস্তায় নামি ৬২ সাল থেকে কিন্তু পথে পথে মিছিলে যোগ দিয়েছি। কাজে দেশের সবাইকে আমার মোটামুটি চেনা আছে। মুশতাক আহমেদের মৃত্যু প্রসঙ্গে দেশের ইতিহাসে জেল হত্যার প্রসঙ্গ টেনেও উদাহরণ দেন সরকার প্রধান। জেলখানায় 4 জাতীয় নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তো সেরকম কোনো ঘটনা তো আর ঘটেনি এখনো। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নানা চাপ ও আইনের খড়গে দিন দিন সংকুচিত হচ্ছে কার্টুন শিল্প। অনেক গণমাধ্যম ব্যঙ্গচিত্র প্রকাশ থেকে সরে আসছে। কার্টুনিস্টরা এর জন্য বিতর্কিত আইন, প্রশাসনের চাপ ও গণমাধ্যমের নিজস্ব নীতিকে দায়ী করছেন। আইনজীবী ও সিনিয়র সাংবাদিকরা মনে করছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ধারা বাতিলের পাশাপাশি ব্যঙ্গচিত্র নিয়ে মানসিকতার পরিবর্তন জরুরি। রিপোর্ট আফজাল হোসেনের।
সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম, দুর্নীতি ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয় কার্টুনের মাধ্যমে। কখনো স্বল্প বাক্যে, কখনো বাক্যবিহীন ব্যঙ্গচিত্র দর্শক পাঠকদের কাছে উপস্থাপন করা হয়ে থাকে। অঙ্কিত চিত্রের পাশাপাশি শব্দ প্রয়োগের মাধ্যমে তামাশা, উপহাস কিংবা সরস উক্তি প্রদর্শন করা হয়। ঊনবিংশ শতাব্দী থেকে দেশের মূলধারার গণমাধ্যম, বিশেষ করে পত্রিকাগুলো ব্যঙ্গচিত্র প্রকাশ করে আসছে, যা পাঠকের কাছে বেশ জনপ্রিয়। কিন্তু এ নিয়ে নানা সময়ে বিতর্ক হওয়ায় দিন দিন সংকুচিত হচ্ছে ব্যঙ্গচিত্রের ব্যবহার। গণমাধ্যমে দুজন কার্টুন আঁকিয়ে জানান, নানা চাপের কারণে প্রতিষ্ঠানগুলো ব্যঙ্গচিত্র থেকে সরে আসছে। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনের খড়গও অন্যতম কারণ হিসেবে বলছেন তারা। কোনো সিরিয়াস কোনো ইস্যুকে নিয়ে কার্টুন করতে অফিস থেকেই বলতে পারে না, সাথে ডিজিটাল আইন অ্যাড হলো আমাদের সাথে, সেটা আরো মারাত্মকভাবে ঝুঁকি হয়ে গেছে এখন কার্টুন করা। এমন না যে আঁকাই যাচ্ছে না, এটাও কিন্তু আমি বলবো না, কারণ আমরা তো আঁকছি, এটা আমার পেশা, কিন্তু একটা এমবার্গো আছে, এটা যেমন সত্য। সিনিয়র সাংবাদিকরা মনে করেন, মত প্রকাশের স্বাধীনতা একটি দেশের উন্নয়নের অন্যতম সূচক। এই কারণে কার্টুনিস্ট বা কলাম লেখকদের ক্ষেত্রে দায়িত্বশীলদের নেতিবাচক মনোভাব পরিবর্তন হওয়া জরুরি। একটি কার্টুনের মধ্য দিয়ে অনেক বক্তব্য আসে, কিন্তু সেই কার্টুনের জন্য এক মানুষকে ক্ষুব্ধ হওয়ার কোনো দরকার নাই, কারণ কার্টুন তার চরিত্র দিয়ে একজন মানুষকে চিত্রিত করে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম বলেন, প্রয়োজনে ডিজিটাল সিকিউরিটি আইনের বিতর্কিত ধারাগুলো সংশোধন করা সম্ভব। আমিও মনে করি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অনেক আলোচনার ভিতর থেকে যেগুলো অনাকাঙ্ক্ষিত ধারা, অনাকাঙ্ক্ষিত ব্যবস্থা, সেটার পরিবর্তন হতে পারে, সংস্কার হতে পারে। তবে কোনো কোনো কার্টুনিস্ট মনে করেন, আইন ও রাষ্ট্রের বিরুদ্ধে যায় এমন কোনো ব্যঙ্গচিত্র না করাই ভালো। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পঞ্চম ধাপে দেশের 29টি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ আজ সকাল 8টায় শুরু হবে ভোট। কেন্দ্রে কেন্দ্রে এরই মধ্যে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। এ ধাপে সব পৌরসভায় ভোট হবে ইভিএমে। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা ও ব্যুরো প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। রোববার সকালে পৌর নির্বাচনের ভোট গ্রহণ। ইতিমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। শনিবার দুপুরে বগুড়া পৌর উচ্চ বিদ্যালয়ে যান বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তারা। সেখান থেকে ইভিএম মেশিন সহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী বুঝে নেন তারা। মাদারীপুর সরকারি কলেজ মাঠ থেকে নির্বাচনী সামগ্রী বুঝে নেন প্রিজাইডিং কর্মকর্তা। আমাদের যে মোবাইল টিম থাকবে, তারা সেই এলাকাগুলোতে বিশেষভাবে নজরদারি করবে। ভোলা পৌরসভা নির্বাচনে 9টি ওয়ার্ডে 20টি কেন্দ্রে 122টি বুথে ভোট গ্রহণ হবে। এজন্য পুলিশি পাহারায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয় নির্বাচনী সরঞ্জাম। এছাড়া নীলফামারী, সৈয়দপুর, কিশোরগঞ্জের ভৈরব এবং ঝিনাইদহের কালীগঞ্জ, মহেশপুর পৌরসভা ও শৈলকুপার উপনির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। পঞ্চম দফায় 31 পৌরসভার তফসিল ঘোষণা হলেও যশোর পৌরসভা ও জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার ভোট হাইকোর্টের আদেশে স্থগিত হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ। চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘির ময়দানে টেরাকোটায় তুলে ধরা হচ্ছে ইতিহাস। দখলের হাত থেকে বাঁচতেই এই উদ্যোগ। দেশের বাইরের খবর। করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া ফ্রান্সের 20টি প্রশাসনিক বিভাগে লকডাউন জারির বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে দুশ্চিন্তা। এদিকে করোনাকালীন সংকট মোকাবেলায় সরকারের দেয়া আর্থিক সহায়তা যথেষ্ট নয় বলে মনে করছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি সহ স্থানীয়রা। ফ্রান্সের প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। ফ্রান্সের প্রধানমন্ত্রী জন কাস্তিয়াক দেশটির যে 20টি ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি করোনার সংক্রমণ এখন ঘটছে, সেগুলিতে লকডাউন দেয়া হবে কি না সে বিষয়ে আগামী 6 মার্চ সিদ্ধান্ত জানানো হবে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। তবে এই সময়ের মধ্যে এই ডিপার্টমেন্টগুলো নিয়ে নানা পর্যালোচনা হবে বলেও তিনি জানিয়েছেন এবং পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। এদিকে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক ভিডিও কনফারেন্সে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। অন্যদিকে ফ্রান্সের নিস ও ডাঙ্কান শহরে করোনা সংক্রমণ অনেক বেড়ে যাওয়ায় সেখানে সাপ্তাহিক ছুটির দিনগুলিতে লকডাউন ঘোষণার পর সেই শহরের বাসিন্দারা লকডাউনের বিরুদ্ধে মাস্ক পরিধান না করেই প্রতিবাদ জানিয়েছেন।
করোনার আর্থিক সংকট মোকাবেলায় সরকারের সাহায্য সংস্থা কাজদা আলিগেশন ফ্যামিলিয়া বা কাফের তরফ থেকে গেল বছর 2 মিলিয়নেরও বেশি মানুষকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। তবে এই আর্থিক সহযোগিতা যথেষ্ট নয় বলেই মনে করছেন সাধারণ মানুষজন। সরকার শুধু নামমাত্র একটা ভাতা কেসদু ফ্যামিলি অ্যালোকেশন বা পুলম্পলুয়া দিচ্ছে, এটা নামমাত্র এক ধরনের সাহায্য, কিন্তু একটি পরিবারের জন্য, একটি মানুষের জন্য এই সহযোগিতা যথেষ্ট নয়। পরবর্তীতে আমরা কাজ করতে পারবো কিনা বা আদৌ ভালোভাবে সবকিছু ঠিক থাকবে কিনা, এটা নিয়ে আমরা সবাই অনেকটা অনিশ্চিতের মধ্যেই জীবনযাপন করতেছি। ফ্রান্স আবারও লকডাউনের পথেই যাবে কিনা তা নিয়ে রয়েছে অনেকের মধ্যেই নানা দুশ্চিন্তা। আগামী 6 মার্চের পর ফ্রান্সের করোনায় অধিক আক্রান্ত ডিপার্টমেন্টগুলোতে লকডাউন হবে কিনা সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানা যাবে। তবে এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে নানা দুশ্চিন্তা। ফ্রান্স প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ। এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু, আমরা সরাসরি তার কাছে যাব বিস্তারিত জানতে। বাবু, আলোর শহর কিংবা ভালোবাসার শহর হিসাবে দুনিয়া জুড়ে যে প্যারিসের খ্যাতি রয়েছে, দিনের তুলনায় রাতেও যে শহরে রাস্তাঘাট কিংবা রেস্টুরেন্টগুলোতে মানুষের আনাগোনা আর আড্ডা চলতো, সেই শহর কিন্তু এখন অনেকটাই নীরব আর নিস্তব্ধ। করোনা বদলে দিয়েছে সব দৃশ্যপট। প্যারিসের পর্যটক সমৃদ্ধ যে এলাকাগুলো, সেন্ট মিশাল, প্লাস দ্য ক্লিশি, অ্যাভিনিউ দ্য শানজেলিজে কিংবা আইফেল টাওয়ার, সব জায়গায় কিন্তু এখন একেবারেই নীরব এবং নিস্তব্ধ রয়েছে। এই এলাকাগুলোতে সবসময় পর্যটকরা কম করত এবং বিশেষ করে যে রেস্টুরেন্টগুলো রয়েছে, করোনা সংকটের কারণে কয়েক হাজার রেস্টুরেন্ট কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। যে রেস্টুরেন্টগুলোতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা আসলে কাজ করতেন এবং এই করোনা সংকট প্রায় বছরের কাছাকাছি সময় হয়ে গেছে। মাঝখানে কিছুদিনের জন্য শুধুমাত্র আসলে লকডাউন তুলে দেওয়া হয়েছিল, কিন্তু এখন প্রায় বছরের কাছাকাছি এই লকডাউন চলছে এবং পর্যটক সমৃদ্ধ যে এলাকাগুলো, যেখানে পর্যটকরা সবচেয়ে বেশি আনাগোনা করতেন, সেই এলাকার রেস্টুরেন্টগুলো কিন্তু কোনোভাবেই এখন পর্যন্ত আসলে খুলেনি। আমি এখানে আরো আপনাকে উল্লেখ করে যে দেশটির প্রধানমন্ত্রী জন কাস্তিয়াক ইতিমধ্যে একটি সংবাদ সম্মেলনে বলেছেন, দেশটির 20টি প্রশাসনিক যে বিভাগ রয়েছে, যেখানে সবচেয়ে বেশি এখন করোনার সংক্রমণ ঘটছে, সেই এলাকাগুলোতে আসলে লকডাউন দেওয়া হবে কিনা সেই বিষয়গুলো নিয়ে আসলে নানা পর্যবেক্ষণ চলছে এবং ইতিমধ্যে প্যারিসের ডেপুটি মেয়র প্যারিসে কমপক্ষে 2 থেকে 3 সপ্তাহের জন্য লকডাউন দেওয়ার একটি প্রস্তাবনা করেছেন। আমি এখানে আরো উল্লেখ করছি, এখন কিন্তু করোনা সংক্রমণ রোধের জন্য রাত্রিকালীন আসলে কারফিউ বলবৎ রয়েছে এবং আপনি হয়তো বা নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে রাস্তায় একেবারেই জনমানবহীন কিছু মেট্রো কিংবা কিছু গাড়ি চলাচল করছে এবং খুব জরুরি প্রয়োজনে যারা হোম ডেলিভারি দিচ্ছেন তাদেরকে এই মুহূর্তে আসলে রাস্তায় দেখা যাচ্ছে। যদিও স্বাভাবিক সময়ে আমরা সব সময় রাস্তায় যানবাহন কিংবা সাধারণ মানুষজন আমরা দেখতে পেতাম। ইতিমধ্যে ফ্রান্সে কিন্তু 37 লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, যার মধ্যে মারা গিয়েছেন প্রায় 86,000-এরও বেশি মানুষ এবং এই মৃতের তালিকায় 10 থেকে 15 জন প্রবাসী বাংলাদেশিও রয়েছেন। যদিও নির্দিষ্ট করে আসলে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা জানা সম্ভব হয়নি এবং এখনো কিন্তু হাসপাতালে অনেক প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন এবং প্রতিদিনই কিন্তু করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমি যদি গেল এক সপ্তাহের কথা আমি আপনাকে বলি, প্রতিদিন 15,000, 20,000, 25,000, এমনকি একদিনে সর্বোচ্চ 31,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং এই সংক্রমণ রোধের জন্য সরকারের তরফ থেকে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রতিনিয়ত। তারপরেও কিন্তু কোনোভাবে সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। উদ্বেগজনক হারে কিন্তু করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে যে 20টি এলাকার কথা ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে এবং আজকে দেশটির প্রধানমন্ত্রী জন কাস্তিয়াক এক টেলিকনফারেন্সে স্বাস্থ্যমন্ত্রী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আসলে বৈঠক করেন এবং সেখানে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের বলেছেন এবং এটিও আসলে উল্লেখ করা হয়েছে যদি সংক্রমণ কোনোভাবে না কমে তাহলে হয়তোবা আসলে সরকারের পক্ষ থেকে আরো
কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই দীর্ঘ সংকটকালীন সময়ে বিপুল সংখ্যক মানুষজন যারা কর্মহীন অবস্থায় রয়েছেন তাদেরকে আসলে সরকারের তরফ থেকে সহযোগিতা করা হচ্ছে, তবে এই সহযোগিতা আসলে পর্যাপ্ত নয়। অনেকেই ইতিমধ্যে কাজ হারিয়েছেন এবং কাজ হারানোর ফলে যে সরকার, আমি যেটা বলছিলাম যে সরকারের তরফ থেকে যে সহযোগিতাটা করা হচ্ছে সেটি আসলে পর্যাপ্ত নয়। বিশেষ করে পরিবার পরিজন নিয়ে যারা এই দেশটিতে বসবাস করছেন তাদের জন্য কিন্তু এখন হিমশিম অবস্থা চলছে। সরকারের তরফ থেকে এই সহযোগিতার মাধ্যমে তারা আসলে পরিবার পরিজন নিয়ে এখানে বসবাস করা কিন্তু বেশ কঠিন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আমি এখানে আরো উল্লেখ করছি, ইতিমধ্যেই কিন্তু 2.7 মিলিয়ন মানুষ প্রথম দফার প্রথম ডোজ নিয়েছেন, করোনা টিকা গ্রহণ করেছেন এবং প্রতিনিয়ত আসলে এটি বাড়ছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে 700-রও অধিক কেন্দ্রে আসলে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই টিকা প্রদানের জন্য। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। প্যারিস থেকে লুৎফুর রহমান বাবু জানাচ্ছিলেন সেখানকার করোনা পরিস্থিতির খবর। ইতালিতে ক্রমেই বাড়ছে করোনার সংক্রমণ। এ অবস্থায় সংক্রমিত এলাকাগুলোকে লাল, হলুদ এবং সবুজ জোনে বিভক্ত করে নিয়ন্ত্রণের চেষ্টা করছে ইতালীয় সরকার। তবে গত কয়েকদিনে বারবার জোনগুলোর রং পরিবর্তনে বিভ্রান্ত সাধারণ মানুষ। ইতালি থেকে রিপোর্ট মাকসুদ রহমানের। লাল, হলুদ, সবুজ রঙে বিভক্ত সমগ্র ইতালি। করোনা পরিস্থিতির কারণে এই বিভক্তি আরও কঠিন হচ্ছে দেশ জুড়ে। এই মুহূর্তে দেশের কোথাও নেই করোনামুক্ত অঞ্চল। সংক্রমণের মাত্রা বেঁধে প্রতিদিনই সবুজ থেকে হলুদ আর হলুদ জোন থেকে রেড জোনের দিকে ধাবিত হচ্ছে এক একটি অঞ্চল। এতে হতাশ প্রবাসী বাংলাদেশিরা। নতুন এই ভাইরাস আবার মহামারী আকার ধারণ করছে। ইটালিতে গতকাল প্রায় 20,000-এর মতো আক্রান্ত হয়েছে, শিশু সহ সবাই আক্রান্ত হচ্ছে। আমরা সবাই একটা আতঙ্কের মধ্যে আছি। শোনা যাচ্ছে বিভিন্ন প্রভিন্সে বাচ্চাদের বেশি এফেক্ট করতেছে। 400-500 বাচ্চা অলরেডি কোয়ারেন্টাইনে আছেন। আমি আমাদের বাংলাদেশি কমিউনিটি সবাইকে বলবো বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন। নতুন ধরনের করোনা ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই এর লাগাম টেনে ধরতে চাচ্ছেন ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্প্রানসা। আর তাই প্রধানমন্ত্রী মারিও দ্রাগির নতুন সরকার স্বাস্থ্য নিরাপত্তায় আনছেন নানা পরিবর্তন। এদিকে স্বাস্থ্য ঝুঁকির বিবেচনায় পুরো ইতালিকে কয়েকটি জোনে ভাগ করে সতর্কতা জারি করায় ইতালির কোন শহর বা কোন অঞ্চল কোন জোনের অন্তর্ভুক্ত তা মনে রাখাও কঠিন হয়ে দাঁড়িয়েছে সাধারণ জনগণের কাছে। এতে প্রায়ই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদেরও। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। আয়ারল্যান্ডে করোনা মহামারীর কারণে দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে লকডাউন আর নানা ধরনের বিধিনিষেধের কবলে পড়েছে সাধারণ মানুষ। এর ফলে প্রিয়জন ও প্রতিবেশীদের মধ্যে প্রতিনিয়তই বাড়ছে দূরত্ব। সামাজিক দূরত্ব মানতে গিয়ে তৈরি হচ্ছে পারিবারিক দূরত্ব, যার প্রভাব পড়ছে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও। আয়ারল্যান্ড থেকে বিস্তারিত সৈয়দ জুয়েলের রিপোর্টে। করোনা মহামারীর কারণে বিপর্যস্ত পুরো বিশ্ব। ব্যবসা বাণিজ্যে ধস, বেকারত্বের পাশাপাশি লকডাউন আর বিধিনিষেধের বেড়াজালে আটকে আছে সামাজিক সম্পর্কগুলো। ঘরবন্দি থাকায় সামাজিক দূরত্ব থেকে তৈরি হচ্ছে মানসিক দূরত্ব, যার প্রভাব পড়ছে পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কেও। মহামারীর কারণে এই 1 বছরের লকডাউনে আমাদের সবথেকে বড় যে ক্ষতিটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই সামাজিক বন্ধনের উপরে আঘাত। আমরা একে অপরের থেকে অনেক দূরে সরে যাচ্ছি শুধুমাত্র দেখা সাক্ষাৎ এবং যোগাযোগের অভাবে। শুধু তাই নয়, এই অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে আগামী দিনগুলোতে সামাজিক সম্পর্ক আরো হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা অনেকের। এরকম অবস্থা আরো অনেক দিন চলতে থাকলে পুরো সমাজ ব্যবস্থার উপর একটা বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ প্রভাব বিস্তার হতে পারে, যেটা কিনা আমাদের ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। এদিকে লকডাউনের মধ্যেই আগামী 1 মার্চ থেকে প্রথম ধাপে সীমিত আকারে স্কুলগুলোয় ক্লাস নেওয়া শুরু হতে যাচ্ছে। করোনায় ভেঙে পড়া অর্থনীতি দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে, কিন্তু সামাজিকভাবে মানুষে মানুষে যে দূরত্ব সৃষ্টি হলো তা কাটিয়ে উঠতে কতটা সময় লাগবে ভবিষ্যতেই বলে দেবে এর উত্তর। আমরা তাকিয়ে আছি সুন্দর সেই ভবিষ্যতের দিকে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। ভোরের সময় আরও থাকছে। জাটকা সংরক্ষণে কাল থেকে ইলিশ বিচরণের 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা বন্ধ। নিষেধাজ্ঞা চলবে 30 এপ্রিল পর্যন্ত। বেকার জেলেদের সরকারি খাদ্য সহায়তার আশ্বাস।
অবৈধভাবে দখল ও সংস্কারের অভাবে হারিয়ে যেতে বসা চট্টগ্রামের ঐতিহাসিক লাল দিঘির ময়দানটিকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ময়দানে ব্রিটিশ বিরোধী আন্দোলন 52 থেকে 71 ঐতিহাসিক 6 দফার বিবরণী টেরাকোটার মাধ্যমে তুলে ধরা হয়েছে। সেই সাথে বালুময় মাঠকে রূপান্তরিত করা হয়েছে সবুজ ঘাসের মাঠে। অবৈধ মাইক্রোস্ট্যান্ডের দখলের হাত থেকে বাঁচাতে ঐতিহাসিক মাঠটিকে নতুন রূপ দেওয়া হয়েছে বলে জানান শিক্ষা উপমন্ত্রী। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বীর চট্টলার নামটির সাথে ঐতিহাসিক লালদিঘি ময়দানটি মিশে আছে ইতিহাসের অংশ হয়ে। দেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক 6 দফার ঘোষণা এই মাঠেই দিয়েছিলেন বঙ্গবন্ধু। একইভাবে স্বৈরাচার বিরোধী নানা আন্দোলন, বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমাবেশে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত থাকত ঐতিহাসিক এই ময়দানটি। কিন্তু মাইক্রোবাসের স্ট্যান্ডের মাধ্যমে অবৈধভাবে দখল ও সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে লালদিঘি ময়দান হারাতে বসেছিল তার ঐতিহাসিক ঐতিহ্য। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে মুজিব বর্ষকে সামনে রেখে মাঠটি নবরূপে সাজিয়ে তোলা হয়েছে। মাঠটিতে ব্রিটিশ বিরোধী আন্দোলন 52 থেকে 71-এর ইতিহাস, ঐতিহাসিক 6 দফার বিবরণী টেরাকোটার মাধ্যমে তুলে ধরা হয়েছে। সেই সাথে মাঠটিতে বিভিন্ন রাজনৈতিক সমাবেশ কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা মাথায় রেখে করা হয়েছে 6 দফা মুক্তমঞ্চ। এছাড়া বালুময় মাঠে বসানো হয়েছে সবুজ ঘাস। সাধারণ মানুষের হাঁটা চলার জন্য করা হয়েছে ওয়াকওয়ে। আমাদের নতুন প্রজন্ম এই লালদিঘির মাঠকে ঘিরে তারা ইতিহাস শিখবে এবং তারা এই মাঠকে ঘিরে তারা অনেক রাজনীতিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক কর্মকাণ্ড, লালনের গান সবকিছু কিন্তু লালদিঘির মাঠকে ঘিরে হবে। ময়দানটিতে যাতে 100 বছরের পুরনো জব্বারের বলি খেলা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ পায় সে ব্যাপারে দাবি জানিয়েছেন জব্বারের বলি খেলা কমিটির সাধারণ সম্পাদক। ছেলেপেলেদেরকে এই মাঠে খেলাধুলার সুযোগ করার জন্য এবং এই নতুন নতুন কুস্তিগির ওঠার জন্য যেন এই সুযোগটা আমাদেরকে দেয়। বলি খেলার মেলা সহ সকল খেলাধুলা এই মাঠে অনুষ্ঠিত হবে উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী বলেন, দখল হওয়া থেকে বাঁচাতেই ময়দানটিকে নবরূপে সাজিয়ে তোলা হয়েছে। সাহিত্য যাতে করে ভাবে থাকে, যাতে দেয়ালেও বসতে পারে এবং চেয়ারেও বসতে পারে, সেজন্য ওই পাশে দেয়ালের সাথে চেয়ারগুলো লাগানো হচ্ছে, কারণ উন্মুক্ত পরিবেশটা উন্মুক্তই রাখা হচ্ছে। 1953 সালে নানা রাষ্ট্রীয় সভা সমাবেশের অনুষ্ঠানস্থল হিসেবে যাত্রা শুরু হয়েছিল লালদিঘি ময়দানের। বর্তমানে এই ময়দানটি মুসলিম হাই স্কুলের তত্ত্বাবধানে রয়েছে। স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনের সাক্ষী হয়ে রয়েছে ঐতিহাসিক এই লালদিঘির মাঠ। তাই দীর্ঘদিন পর হলেও এ মাঠটি নবরূপে সজ্জিত করায় খুশি চট্টগ্রামের সর্বস্তরের আপামর জনসাধারণ। ঐতিহাসিক লালদিঘির মাঠ থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। সব সংস্থার অংশগ্রহণ নিশ্চিত করে একসাথে কাজ করতে না পারলে চট্টগ্রামের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। গতকাল সকালে চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসন ব্লুতে পতেঙ্গার বুস্টার পাম্প স্টেশন এর উদ্বোধন করে তিনি কথা বলেন। চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকল্পে সরকার বরাদ্দ দিলেও তার যথাযথ ব্যবহার না হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে বলেও জানান মন্ত্রী। এখন শুধু মেয়র একজন নির্বাচিত করেছেন, ওনার মাথায় সব বোঝা উঠিয়ে দিবেন, এটা হবে না। আর মেয়র সাহেবও যদি সেখানে সবাইকে এঙ্গেজ না করতে পারেন তাহলে হবে না। এটা হইতে হলে মেয়র সাহেবকে আগাইতে হবে, আপনারা সবাই মিলে ওনাকে সাহায্য করতে হবে। ওয়াটার বোর্ড থেকে প্রায় 1800 কোটি টাকার একটা প্রকল্প দেওয়া আছে, সুইচ গেট টুইচ গেট সবগুলো করে খালগুলার পরিষ্কার করলে এরপর চট্টগ্রামের আর এখানে কোনো সমস্যা থাকবে না। মানিকগঞ্জের আরিচা কাজিরহাট রুটে 2 যুগেরও বেশি সময় পর আবারও ফেরি চলছে। গতকাল সকালে 14 কিলোমিটার দীর্ঘ এই রুটটি উদ্বোধন করেন নৌ প্রতিমন্ত্রী। যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে বলে জানান স্থানীয়রা। রিপোর্ট মাহমুদ রাকিবের, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহিন। 2 দশকের বেশি সময় পর আবারও কর্মচাঞ্চল্য আরিচা ফেরিঘাটে। মানুষের তো হাঁক ডাক আর সমাগম মানিকগঞ্জের আরিচা থেকে পাবনার কাজিরহাট পর্যন্ত ফেরি সার্ভিসের উদ্বোধন উপলক্ষে। করা হয়েছে নতুন টোলঘর, এসেছে নতুন 4টি ফেরিও। সব মিলিয়ে উদ্বেলিত এলাকাবাসীও। সিরাজগঞ্জ টাঙ্গাইল হয়ে ঢাকা যেতে আমাদের 5 থেকে 6 ঘন্টা লাগতো, কিন্তু আমাদের এই আরিচা এবং এই কাজিরহাটের এই ফেরি আসাতে আমাদের এখন 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। এতদিনের দুর্ভোগ দুর্যোগ যে অবহেলিত যে আমরা পরিচালনা এই উত্তরবঙ্গের মানুষ এই পারাপারের, এইটা আজকে থেকে আমাদের একটা শুভ একটা দিন হলো। আমরা এখানে থেকে কম রেটে ওপারে যায় মাল নিতে পারবো এবং আসতে পারবো, দিন যা দিন ঘুরে চলে আসতে পারবো, আমার বিশাল উপকার।
শনিবার সকালে 14 কিলোমিটার দীর্ঘ এই রুটটি উদ্বোধন করেন নৌ প্রতিমন্ত্রী। তিনি জানান এই রুটটি চালু করার ফলে ঢাকা রাজশাহী মহাসড়কের যানজট যেমন কমবে, তেমনি উত্তরাঞ্চলে যেতে সময় অর্ধেকে নেমে আসবে। পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে 3 থেকে 3.5 ঘন্টা সময় এই রুটে বেঁচে যাচ্ছে। কাজেই আমরা মনে করি চারিদিক দিয়েই এটা আমাদের জন্য উপযোগী হবে এবং মানুষ এটা থেকে সেবা পাবে। আরিচাঘাট পুনরায় চালু হওয়ায় স্থানীয়ভাবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে বলে জানান স্থানীয় এমপি। একটি মডার্ন ঘাট হবে এবং আরেকটি ঐতিহ্যবাহী ঘাট, এই দুইটি ঘাটই কিন্তু যদি আবার সেই আগের ঐতিহ্য ফিরে পায়, এখানে মানুষের সবচাইতে বড় যেটা কর্মসংস্থান এবং মানুষের দৈনিক ইনকামের একটা জায়গা খুলে যাবে। তবে যমুনা নদীতে সারা বছর নাব্য ধরে রাখা সবচেয়ে চ্যালেঞ্জ হবে জানিয়ে নৌ রুট রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা বিএডব্লিউটিকে জানায় বছর জুড়ে তাদের ড্রেজিংয়ের প্রস্তুতি রয়েছে। সামনে 35 ড্রেজারের প্রকল্পের কাজ করছি এবং ওখানে কিছু স্পেশালাইজড ড্রেজারও আমরা পাচ্ছি। আশা করি এই যে 14 কিলোমিটার নৌ রুট, এটা আমরা চালু রাখার আমাদের জন্য কঠিন হবে না। নাব্য সংকটের কারণে 2002 সাল থেকে আরিচা কাজিরহাট ফেরি রুটটি বন্ধ ছিল। বর্তমান সরকার বন্ধ থাকা প্রায় 2000 কিলোমিটার নদী পথ খনন করে নতুন করে চালু করেছে, যার সর্বশেষটি হলো ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের বহুল ব্যবহৃত এই আরিচা কাজিরহাট নৌ রুটটি। সংশ্লিষ্ট বলছেন এর মাধ্যমে শুধুমাত্র যে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সড়ক পথের দূরত্বই কমে আসবে তা নয়, বরং পুরো উত্তরাঞ্চলের নদী পথ খেয়ে ঘিরে নতুন করে অর্থনীতির সম্ভাবনার দ্বার খুলে যাবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কাজিরহাট, পাবনা। জমা করা মাটি নদীর পাড় থেকে দ্রুত সরিয়ে নেওয়া না হলে বন্ধ হয়ে যেতে পারে মংলা ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের খনন কাজ। এতে বিরূপ প্রভাব পড়বে মংলা বন্দরের জাহাজ আগমন ও নির্গমনে। সমস্যার সমাধানে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের সহযোগিতা প্রয়োজন বলে জানায় বিআইডব্লিউটিএ। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। নাব্য সংকটে বন্ধ হয়ে যাওয়া ২৬ কিলোমিটার দৈর্ঘ্যের মোংলা ঘষিয়াখালী চ্যানেলটি ২০১৪ সালের জুলাই মাসে পুনঃখনন কাজ শুরু করে বিআইডব্লিউটিএ। পরের বছর ৬ মে নৌযান চলাচলের জন্য চ্যানেলটি খুলে দেয়া হয়। তবে চ্যানেলের নাব্য ঠিক রাখতে ড্রেজিং কাজ অব্যাহত থাকে। খনন করা মাটি নদীর দুই পাড়ে ফেলার কারণে মাটির উঁচু স্তূপ তৈরি হয়। পাশাপাশি বালি ও কাদামাটি ঢুকে স্থানীয় রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন সাধারণ মানুষ। আমরা এলাকা টিকতে পারতেছি না, বাস করতে পারি না, ছেলে মেয়ে নিয়ে আমাদের কষ্ট হচ্ছে। বর্তমানে মাটি রাখার জায়গার সংকটে ড্রেজিং কাজ ব্যাহত হচ্ছে। নৌযান চলাচল করছে জোয়ারের উপর নির্ভর করে। সংশ্লিষ্টরা বলছেন মাটি সরিয়ে নেওয়া না হলে যে কোনো সময় বন্ধ হতে পারে খনন কাজ। ড্রেজিং করে চলে যাচ্ছি, আর 3 দিন পরে আবার আমাদের পিছন থেকে মাপতে গেলে, সার্ভে করতে গেলে আমরা সেটা পাচ্ছি না। মাটি যে আমরা এখান থেকে কেটে ফেলাবো সেই জায়গাটা পর্যাপ্ত নেই। জোয়ারের উপর নির্ভর করে নৌযান চলাচল করতে হয় বলে জানান নৌযানের চালকরা। নদীটা পূর্ণ খননে যেন সবসময় স্বাভাবিক থাকে, আমরা যেন সুন্দরভাবে চলাচল করতে পারি। প্রতিনিয়ত মাটি সরানো না হলে বন্ধ হয়ে যেতে পারে খনন কাজ। আমাদেরকে আরো বৃহৎ পরিসরে মাটি সরাতে হবে, তা না হলে আগামী সময়ে এখানে ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখা যাবে না। চ্যানেলটির নাব্য রক্ষা করতে হলে স্থানীয় জনগণ ও প্রশাসনের সহযোগিতা প্রয়োজন বলে দাবি এই প্রকৌশলীর। চ্যানেলটির নাব্যতা রক্ষা করতে হলে ভবিষ্যতে মাটি ফেলার জন্য স্থানীয় জনসাধারণ এবং স্থানীয় প্রশাসনের সহায়তার প্রয়োজন হবে। মোংলা ঘষিয়াখালী চ্যানেলে ড্রেজিং এর মাধ্যমে প্রায় 3,25,00,000 ঘনমিটার মাটি খনন করা হয়েছে। 2015 সাল থেকে এ পর্যন্ত ছোট বড় প্রায় 1,70,000 নৌযান এ পথে চলাচল করছে। সময় সংবাদ, বাগেরহাট। জাটকা সংরক্ষণে চাঁদপুরের পদ্মা ও মেঘনা সহ ইলিশ বিচরণের 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ হচ্ছে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত। এতে এই 2 মাস বেকার থাকতে হবে শুধু এই জেলার 1.5 লাখেরও বেশি জেলেকে। এ সময় সরকারিভাবে খাদ্য সহায়তা দেয়া হবে বেকার জেলেদের। অন্যদিকে জাটকা সংরক্ষণে কঠোর অবস্থানে থাকবে সরকার। নাইমুল ইসলাম নীরবের ছবিতে রিপোর্ট ফারুক আহমদের। আমগরে যে চাল দেয় 40 কেজি করে চাল দেয়, ওই চাইলে আমগো হয় না। আমগরে যদি চাল ডাল একটু টাকা পয়সা দেয় তাহলে হয়। আমগো তাহলে নদীতে নামা হয় না। আমগো কিস্তি আছে, আমগো সংসার আছে, আমগো যেগুলা দেগুলা তো হয় না।
জালের সুতোর মতোই জীবনটা আটকে আছে গৃহবধূ মর্জিনা বেগমের। জেলে পরিবারের এই নারীর সংসার নিয়ে যত ভাবনা। স্বামী সুমন মিয়া নদীতে মাছ শিকার করেন, তবে আগামী 2 মাস জাটকা সংরক্ষণ হবে, তাই মাছ শিকারও নিষিদ্ধ। ফলে এই জেলে পরিবারের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। চাঁদপুর সদরের মেঘনা পাড়ের রনাগোয়াল এলাকার একটি জেলে পরিবারই নয়, জেলার পদ্মা ও মেঘনায় বছর জুড়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন এমন হাজারো জেলের একই দুর্ভাবনা। তাই নদী পাড়ে মাছ ধরার নৌকা নিয়ে ডাঙ্গায় ফিরতে শুরু করেছেন জেলেরা। সরকার যদি যে চাল আমাদেরকে দেয়, একটু বাড়ায় দেয়, তো অথচ আমাদের ফ্যামিলি একটু বাঁচতে পারবো আমরা ফ্যামিলি নিয়ে। এদিকে জাটকা সংরক্ষণে চাঁদপুরের বিশাল নদীতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে মৎস্য বিভাগ। অন্যদিকে ফেব্রুয়ারি থেকে মে এই 4 মাস জেলেদের খাদ্য সহায়তার আশ্বাস দেন প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। মতলব উত্তর এবং হাইমচরে 2টি করে টিম কোস্টগার্ড এবং নৌ পুলিশের সহায়তায় আমরা নদীতে অবস্থান করব এবং আমাদের এই কাজে প্রশাসনিকভাবে আমাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আমাদের সাথে রাত দিন নদীতে অবস্থান করবেন। চাঁদপুরে মোট 51,190 জন কার্ডধারী জেলে আছে। তাদেরকে যেহেতু আমরা মাছ ধরা থেকে বিরত রাখছি, এই জন্য আমরা তাদেরকে এই 4 মাস ফেব্রুয়ারি থেকে একদম মে পর্যন্ত প্রতি জেলেকে 40 কেজি করে 160 কেজি আমরা চাল তাদেরকে সরবরাহ করব, যাতে তাদের কোনো ধরনের অসুবিধা না হয়। চাঁদপুর সদর, হাইমচর ও মতলব উত্তরে পদ্মা ও মেঘনা নদীতে মাছ শিকার করেন সরকারি তালিকায় এমন জেলের সংখ্যা প্রায় 52,000। সময় সংবাদ, চাঁদপুর। ময়মনসিংহে পদকপ্রাপ্ত 3 গুণীজনকে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল প্রেস ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস ক্লাব মিলনায়তনে সদস্যরা তাদের হাতে ক্রেস্ট সম্মাননা তুলে দেন। এ সময় 21 পদকপ্রাপ্ত ভাষা শহীদ আব্দুল জব্বার, মরণোত্তর ভাষা সংগ্রামী মোহাম্মদ শামসুল হক, মরণোত্তর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক সাংবাদিক জাফর ওয়াজেদকে সম্মাননা দেওয়া হয়। বিশ্বের প্রথম সিঙ্গেল ডোজ ভ্যাকসিন হিসেবে জনসন অ্যান্ড জনসন টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন। এ নিয়ে ফাইজার এবং মডার্নার পর গণহারে প্রয়োগের উদ্দেশ্যে বিশ্বের প্রথম দেশ হিসেবে তৃতীয় কোনো ভ্যাকসিনের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে মানুষ আগের 2টি টিকার চেয়ে কম দামে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। এর আগে চূড়ান্ত পর্যায়ে ট্রায়ালে জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা গুরুতর অসুস্থদের ক্ষেত্রে কার্যকর প্রমাণিত হলেও কম ঝুঁকিপূর্ণদের ক্ষেত্রে এটি 66% কার্যকর বলে তথ্য উঠে আসে। আগামী জুন নাগাদ যুক্তরাষ্ট্রে 1 কোটি ডোজ টিকা সরবরাহে সম্মত হয়েছে জনসন অ্যান্ড জনসন। এছাড়া এরই মধ্যেই টিকার অর্ডার দিয়ে রেখেছে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডাও। কয়লা আর তেল খাত লাভজনক হওয়ায় বিশ্বের বিভিন্ন ব্যাংকের বিনিয়োগ বা ঋণ সুবিধা অনেক বেশি এসব খাতে, কিন্তু পরিবেশ সুরক্ষায় নেই উল্লেখযোগ্য কোনো বিনিয়োগ। জীবাশ্ম জ্বালানি খাতে কোটি কোটি ডলার ব্যয় করেছে শুধু এশিয়ার ব্যাংকগুলোই। সাম্প্রতিক সময়ে একটি রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। রিপোর্ট বলছে, গেল 2 বছরে কয়লা শিল্পে 31,500 কোটি ডলার ঋণ সুবিধা দিয়েছে সারা বিশ্বের 380টি বাণিজ্যিক ব্যাংক। পরিবেশ দূষণ এখন রীতিমতো নিয়ন্ত্রণের বাইরে। আন্তর্জাতিক সম্প্রদায় চেষ্টা করলেও আর্থিক প্রতিষ্ঠানগুলো হাঁটছে উল্টো পথে। পরিবেশ রক্ষার পরিবর্তে পরিবেশ দূষণে বিনিয়োগ করছে কোটি কোটি ডলার। কয়েকটি পরিবেশ গবেষণা সংস্থার যৌথ প্রতিবেদনে বলা হয়, জীবাশ্ম জ্বালানি খাতে কোটি কোটি ডলার ব্যয় করছে শুধু এশিয়ার ব্যাংকগুলোই। গেল 2 বছরে কয়লা শিল্পে 31,500 কোটি ডলার ঋণ সুবিধা দিয়েছে সারা বিশ্বের 380টি বাণিজ্যিক ব্যাংক। এর মধ্যে কয়লা খাতে শীর্ষ ঋণদাতা ব্যাংকের মধ্যে 3টিই জাপানের। 2018 থেকে 2020 সাল পর্যন্ত কয়লা খাতে 7,500 কোটি ডলার ঋণ দিয়েছে জাপানের 3 ব্যাংক। জাপান যখন পরিবেশ দূষণে বিনিয়োগের তুঙ্গে, তখন যুক্তরাষ্ট্র এক্ষেত্রে ধরে রেখেছে দ্বিতীয় অবস্থান। জ্বালানি খাত সমৃদ্ধ করতে যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলো ঋণ দিয়েছে 6,700 কোটি ডলার। রিপোর্টে দেখা গেছে, সারা বিশ্বের জ্বালানি খাতে যদি $1 ট্রিলিয়ন বিনিয়োগ হয়ে থাকে, এর মধ্যে 60,000 কোটি ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে গেল 2 বছরে পরিবেশ দূষণের সহায়তা করে এমন সব কয়লা খাতে চীনের ব্যাংকগুলো ঋণ দিয়েছে 46,000 কোটি ডলার। বিশ্বে অন্তত 934টি কোম্পানি থার্মাল কয়লা নিয়ে কাজ করছে। গবেষণা প্রতিবেদন বলছে, কয়লা শিল্পে বিনিয়োগ প্যারিস জলবায়ু চুক্তি হওয়ার পর থেকে আরও বেড়েছে। গ্লোবাল কোল এক্সিট লিস্ট অনুযায়ী প্যারিস জলবায়ু চুক্তি হওয়ার পর কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বেড়েছে 137 গিগাওয়াট, যা সম্মিলিতভাবে জার্মানি, রাশিয়া ও জাপানের কয়লা প্ল্যান্টের সমপরিমাণ। পাইপলাইনে আছে আরও 500 গিগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন প্রকল্প।
কয়েক বছর ধরে অনেক ব্যাংকই পরিবেশ দূষণের সহায়ক এমন প্রকল্পে ঋণ সহায়তা বন্ধ রেখেছে। আর্কটিক ড্রিলিং প্রকল্পে ঋণ দেয়নি গোল্ডম্যান স্যাক্স, কয়লাভিত্তিক প্রকল্পে ঋণ বন্ধ করেছে জেপি মর্গান। আরও ৮৮টি বাণিজ্যিক ব্যাংক কয়লা নীতি মেনে চলতে সম্মতি জানিয়েছে। এই নীতিতেও ফাঁকফোকর আছে। পরিবেশবিদরা বলছেন, পরিবেশ রক্ষায় বিশ্বের সব আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। ফেসবুকে বিক্রি হচ্ছে অ্যামাজন বনাঞ্চলের জমি। কেবল কয়েকটি পর্তুগিজ শব্দ লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজলেই পাওয়া যাবে পছন্দসই এক একটি জমির ছবি। এদের কোনোটি আবার হাজারখানেক ফুটবল মাঠের সমান। জীববৈচিত্র্যে পরিপূর্ণ অ্যামাজন বনভূমি ধ্বংসে নতুন নীল নকশা এঁকেছে স্বার্থান্বেষী একটি চক্র। একের পর এক ষড়যন্ত্রের শিকার হচ্ছে পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজন বনাঞ্চল। কয়েক যুগ ধরেই এই বন উজাড় করে সেখানে শিল্পায়নের চেষ্টা চালাচ্ছে পরিবেশ বিদ্বেষী পুঁজিবাদীরা। এরই ধারাবাহিকতায় এবার অবৈধভাবে অ্যামাজনের জমি কেনা বেচা করছে একটি চক্র। আর এই কাজে তারা ব্যবহার করছে পণ্য বিক্রির জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক মার্কেটপ্লেস। বন কিংবা জঙ্গলের মতো শব্দগুলো পর্তুগিজ ভাষায় লিখে সার্চ করলেই ফেসবুক ব্যবহারকারীরা অ্যামাজনের এসব জমির ছবি দেখতে পাচ্ছেন। দাম বেশ চড়া হলেও দ্রুতই বুকিং হচ্ছে সেখানকার একের পর এক প্লট। অথচ এসব জমিতে কয়েক পুরুষ ধরে যাদের বসবাস, সেই আদিবাসীরাই জানেন না তাদের ভিটে বিক্রির এই প্রকল্পের কথা। সেই সঙ্গে অ্যামাজন রক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবক সংস্থাগুলোও হতাশ বন উজাড় ও জীববৈচিত্র্য ধ্বংসে আগ্রাসী এসব কর্মকাণ্ড নিয়ে। অবৈধ বেচাকেনা থামাতে ইতোমধ্যে নিজেদের অপারগতা স্বীকার করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তারা বলছে, মার্কেট প্লেসে যে কোনো পণ্য লেনদেনে ক্রেতা বিক্রেতারা পুরোপুরি স্বাধীন। তাই ব্রাজিল সরকারের হস্তক্ষেপ ছাড়া কোনোভাবেই অ্যামাজন ধ্বংসের এই কালোবাজারি কার্যক্রম বন্ধ করা যাবে না। তবে পরিবেশবাদীরা বলছেন, এই ষড়যন্ত্রে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তারাই জড়িত। এবার চিরহরিৎ এই বনের জমি বিক্রির খবর যেন সেই সমালোচনায় যোগ করছে নতুন রসদ। মালিহা ইসলাম মনামি, সময় সংবাদ। রান্না বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান মাস্টারশেফ অস্ট্রেলিয়াতে এবার অংশ নিচ্ছেন বাংলাদেশি এক নারী। সম্প্রতি অনুষ্ঠানের একটি প্রচারণামূলক ভিডিওতে দেখা গেছে তাকে বাঙালি খাবারের স্বাদ আর রন্ধন প্রণালীর মাধ্যমে নতুন করে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরাই তার লক্ষ্য। বাঙালির রসনাবিলাসের মুখরোচক গল্প যুগে যুগে ছড়িয়েছে বিশ্বের নানা প্রান্তে। রান্নাতেও বাঙালির জুড়ি মেলা ভার। আর সেই খ্যাতি ছড়িয়ে দেওয়ার দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নিলেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাসরত কিশোর চৌধুরী। দেশটির জনপ্রিয় রান্না বিষয়ক রিয়েলিটি শো মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ১৩তম আসরে প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন তিনি, যা শুরু হচ্ছে ১৩ই এপ্রিল থেকে। পাকা রাঁধুনির সব গুণ যেন তিনি পেয়েছেন বংশ পরম্পরায়। পরিবারের কাছ থেকে তিনি শিখেছেন বাঙালি রান্নার দারুণ সব পদ। এবার মাস্টারশেফের আন্তর্জাতিক মঞ্চে সেই রান্নাগুলোতে তিনি যোগ করবেন নিজস্ব সৃজনশীলতা। নিজ দেশের সংস্কৃতি ও বৈচিত্র্য তুলে ধরতে প্রতিযোগীদের বরাবরই উৎসাহ দিয়ে আসছেন মাস্টারশেফ অস্ট্রেলিয়ার বিচারকরা। আর তাই প্রতিযোগিতায় সুযোগ পাওয়াটা পুরোপুরি কাজে লাগাতে চান কিশোর। স্বাদ ও ঘ্রাণের মিশ্রণে বাঙালি রান্নার ইতিহাস আর ঐতিহ্য তুলে ধরতে চান বিশ্ব দরবারে। এর আগে ২০১৭ সালে একই প্রতিযোগিতার নবম আসরে প্রথম বাংলাদেশি হিসেবে অংশ নিয়ে বেশ সমাদৃত হন প্রযুক্তিবিদ রাশেদুল হাসান। তবে সেরা ২৪-এই যাত্রা শেষ হয় তার। এবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এতে সুযোগ পেয়ে কিশোর চান সেরাদের মধ্যে থাকতে। মালিহা ইসলাম মনামি, সময় সংবাদ। মহামারীতে প্রাণে বাঁচতে নিজ বাড়ি ছেড়ে পালিয়েছেন ব্যাংককের কয়েকজন বাসিন্দা। অথচ কয়েকশো পোষা বিড়াল কিভাবে বাঁচবে সে চিন্তা ঘুণাক্ষরেও করেননি। খবর পেয়ে পরিত্যক্ত দুটি বাড়ি থেকে মৃতপ্রায় বিড়ালগুলোকে উদ্ধার করেছেন স্বেচ্ছাসেবীরা। মায়াবী চোখগুলোই বলে দিচ্ছে কতটা অসহায়ের মতো দিন পার করেছে নিরীহ প্রাণীগুলো। মাসের পর মাস বন্দি থাকতে হয়েছে আবদ্ধ ঘরে। খাবার নেই, নেই পানীয়, বাসাও যেন ময়লা আবর্জনার স্তূপ। মহামারী থেকে বাঁচতে বাড়ির মালিক নিজে তো পালিয়ে প্রাণী বেঁচেছেন, কিন্তু প্রাণীগুলো কিভাবে বাঁচবে সে চিন্তা না করে ওদের ফেলে গেছেন মৃত্যুকূপে। পর্যাপ্ত খাবার পানি ছাড়াও এতদিন কিভাবে বেঁচেছিল প্রাণীগুলো, হয়তো মনের জোরেই কেউ আসবে আর ওদের বের করবে এখান থেকে। বৃহস্পতিবার খবর পেয়ে ব্যাংককের দুটি পরিত্যক্ত বাড়ি থেকে অন্তত ৩০০ বিড়াল উদ্ধার করেন স্বেচ্ছাসেবীরা। ধারণা করা হচ্ছে মহামারী করোনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাসা ছেড়ে চলে যান মালিক। তবে যাওয়ার আগে বাড়িতে বন্দি করে রেখে যান এতগুলো বিড়াল। সামান্য কিছু খাবার রেখে যান বিড়ালগুলোর জন্য। খবর পেয়েই আমরা এখানে চলে আসি। দেখি বোঝা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে তারা এখানে অবস্থান করছে। দুটি বাড়ি থেকে অন্তত ৩০৩টি বিড়াল উদ্ধার করি আমরা। উদ্ধারের পর পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিড়াল।
ফুটবলারগুলোকে। সেখানে তাদের শারীরিক পরীক্ষা করে চিকিৎসা দেওয়া হয়। তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই, কিন্তু অনেকদিন ধরে বন্দী থাকায় শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছে। বাড়িগুলো থেকে মৃত কয়েকটি বিড়ালও উদ্ধার করা হয়। রাহানুল রানা, সময় সংবাদ। খেলার খবর। নিউজিল্যান্ডে অবস্থানরত টাইগার ক্রিকেটার ও কোচিং স্টাফদের দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষা হয়েছে শনিবার। ছোট গ্রুপে ভাগ হয়ে 6 দিনের কোয়ারেন্টিন শেষে আগামী 2রা মার্চ নেগেটিভ ফলাফল আসা ক্রিকেটাররা শুরু করবেন দলীয় অনুশীলন। 16 মার্চ স্থানীয় দলের বিপক্ষে খেলবে একমাত্র প্রস্তুতি ম্যাচ। বিসিবি পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, রুদ্ধদ্বার কোয়ারেন্টিনে থাকলেও মানসিকভাবে চাঙা আছেন খেলোয়াড়রা। তাসমান সাগর পারে এ যেন এক ভিন্ন অভিজ্ঞতা। রুদ্ধতার কোয়ারেন্টিনে হোটেলে বন্দী ক্রিকেটাররা 48 ঘন্টা পর পেয়েছিল প্রথমবারের মতো আকাশ দেখার সুযোগ। তবে আছে স্বস্তির খবরও, শীঘ্রই শিথিল হচ্ছে কোয়ারেন্টিনের নিয়ম। দ্বিতীয় ধাপে কোভিড পরীক্ষায় নেগেটিভরা 28 ফেব্রুয়ারি থেকে বের হতে পারবেন হোটেলের লবি কিংবা বাগানে। আমরা ঘোরাফেরা করতে পারবো, সবাইকে গ্রুপ করে দিবে হোটেলের বাইরে, অর্থাৎ আর কি হোটেলের রুমের বাইরে। তবে মাঠের অনুশীলনে ফিরতে অপেক্ষা করতে হবে 2রা মার্চ পর্যন্ত। সেখানেও মানতে হবে কোভিড প্রোটোকল। তবে 9 মার্চের পর আর থাকবে না কোনো বিধিনিষেধ। 1 মার্চ পর্যন্ত রুম কোয়ারেন্টাইনে থাকবো এবং এরপরে আমাদের প্র্যাকটিস শুরু হবে 2 মার্চ থেকে, এবং সবাই স্মল গ্রুপ করে একটা প্র্যাকটিস শুরু হবে এবং সবাই এই প্র্যাকটিসে যোগ দিতে পারবে, সাপোর্ট স্টাফ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট এবং প্লেয়ার সহ। তো এটা চলবে মার্চের 9 তারিখ পর্যন্ত। এরপরে আমরা 9 তারিখ আমাদের কোয়ারেন্টাইন শেষ হবে ইনশাল্লাহ। আমরা সবাই তখন সবাই মাস্ক ছাড়া এবং কোয়ারেন্টাইনের বাইরে যেভাবে ফ্রিলি যারা নিউজিল্যান্ড যারা এখানে আছেন তারা যেভাবে বাইরে ঘোরাফেরা করেন, আমরা ঠিক সেই স্ট্যাটাসেই আমরা ঘোরাফেরা করতে পারবো। 17 মার্চ ভেন্যু ডানেডিনে যাবে টিম টাইগার্স। 20 তারিখ হবে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। মাহবুব রিমন, সময় সংবাদ। নানা সময়ে বিতর্কিত কর্মকাণ্ডে নেতিবাচক শিরোনাম হয়েছেন ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের হাস্যরসের খোরাক হচ্ছে, যাতে প্রশ্নবিদ্ধ হয় তাদের ইমেজ। সাবেকরা বলছেন, ক্রিকেটের বাইরের জীবনে অনুশাসন মেনে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। মনোবিদদের মতে, খ্যাতির চাপ সামলাতে না পারলে তার প্রভাব পড়ে খেলার মাঠে। রিপোর্ট মেহেদি নাইমের। ক্রিকেটাররা সমাজের আইকন, অনুকরণীয়, অনুসরণীয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখো ফলোয়ার নয়, বাস্তব জীবনেও সাকিব তামিম হতে চান হাজারো কিশোর। তাদের দেখে শেখেন ব্যাট বল হাতে মুস্তাফিজ মুশফিকরা কেবল একজন খেলোয়াড় নন, বিশ্বের বুকে লাল সবুজের প্রতিনিধিত্বকারী। কিন্তু বিভিন্ন সময়ে ব্যক্তিগত কারণে খবরের শিরোনাম হয়েছেন নাসির, মোসাদ্দেক, সাব্বির থেকে আরাফাত সানিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে, যেতে হয়েছে পুলিশের কাছেও। এ ধরনের কর্মকাণ্ড ক্রিকেট তারকা হিসেবে তাদের ইমেজকে প্রশ্নবিদ্ধ করছে। ক্রিকেটের স্বার্থে ইমেজ পরিচ্ছন্ন রাখার পরামর্শ সাবেক এই ক্রিকেটারের। আপনাদের আরেকটু সাবধানতা অবলম্বন করে কথা বলা উচিত আমি মনে করি, কারণ আপনাদের সবাইকে সারা পৃথিবী দেখছে, শুনছে এবং আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখছে। সো এই জিনিসগুলা যাতে করে ভবিষ্যতে নেক্সট জেনারেশনে যারা আছে তারা যেন ভালো কিছু আমাদের কাছ থেকে শিখতে পারে, সেই জন্য আমাদেরকে সেভাবেই তাদের সামনে আমাদেরকে প্রেজেন্ট করতে হবে। খ্যাতি অর্জনের চেয়ে ধরে রাখা কঠিন। খ্যাতনামা হবার পর ভুলের মাসুল গুনতে হয় চড়া। এক সময় টিমের অটো চয়েস নাসির নেই বিসিবির আন্তর্জাতিক ক্রিকেটের কোনো তালিকায়। মাঠের বাইরের কর্মকাণ্ড খেলায় প্রভাব ফেলে। মনোবিদরা বলছেন, চাপ সামলে নিজেদের নিয়ন্ত্রণ করা শিখতে হবে ক্রিকেট তারকাদের। তিনি যখন একজন পাবলিক ফিগার, তার আসলে সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা থাকে এবং তার ওই জায়গাটা কমিটেড হওয়া উচিত যে অ্যাজ এ পাবলিক ফিগার হিসেবে আমি আসলে এমন কিছু করবো না যার দ্বারা আমার সোসাইটি, আমার দেশ বা আমার কমিউনিটি আসলে নেগেটিভ কিছু করতে পারে বা একজন মানুষও আসলে নেগেটিভ কিছু করতে পারে। সেক্ষেত্রে আসলে আমাদের যারা পাবলিক ফিগার আছেন বা সেলিব্রিটি আছেন তাদেরকে দিয়ে আমরা সবসময় চেষ্টা করি যে তাদের কাছ থেকে সবসময় আসলে আমরা এক্সপেক্ট করি যে তারা আসলে মানুষকে ইন্সপায়ার করবেন, তারা আসলে মানুষকে মোটিভেট করবেন ভালো কাজের জন্য। বিপন্ন হবার আগেই নাকি ঘুরে দাঁড়াতে হয়। মাঠের বাইরে বিতর্কিত ক্রিকেটাররা ঘুরে দাঁড়াবেন, তাদের দেখে শিখবেন বাকিরা। এটাই চাওয়া এই অস্থির সময়ে। মেহেদি নাইম, সময় সংবাদ, ঢাকা। প্রধান কোচ না থাকলেও নারী ক্রিকেটারদের ক্যাম্পের অনুশীলনে কোনো অসুবিধা হচ্ছে না বলে জানালেন পেসার জাহানারা আলম। স্কিল ডেভেলপমেন্টের জন্য সব ডিপার্টমেন্টে আলাদা কোচ থাকায় নিজেদের প্রস্তুতি নিয়ে বেশ সন্তুষ্ট এই ক্রিকেটার। তবে শিশুদের স্কিল ওয়ার্ক নিয়ে খুশি নন স্পিন কোচ ওয়াহিদুল গনি, যদিও সময় দিলে উন্নতি সম্ভব বলে মনে করেন তিনি।
কোভিডের 1 বছর কেটেছে ঘরের ভেতর, ছিল না অনুশীলনের কোনো সুযোগ। টুকটাক ফিটনেস নিয়ে যা হয়েছে তাতে সন্তুষ্ট ছিলেন না খোদ ক্রিকেটাররাই। এমনিতেই নারী ক্রিকেটে ম্যাচ হয় না খুব একটা, কালেভদ্রে যে সুযোগ আসে তারও বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে করোনার আক্রমণে। এই অবস্থায় নিজেদের নিয়ে শঙ্কায় ছিলেন সালমা পিঙ্কিরা। তবে মাঠে ফেরার আগে সিলেটের ক্যাম্প নিয়ে উচ্ছ্বসিত সবাই। পুরোদস্তুর অনুশীলনের পাশাপাশি 10টির মতো ম্যাচ খেলতে পারায় নিজেদের ফিটনেস আগের চেয়ে অনেক ভালো হয়েছে বলেও মনে করেন ক্রিকেটাররা। আমরা 10টার মতো প্রায় 50 ওভার্সের ম্যাচ খেলেছি ওখানে। সো সব কিছু মিলিয়ে ওখান থেকে যে একটা প্রিপারেশন নিয়েছি, জাস্ট এখানে আমরা নিজেদেরকে একটু ঝালিয়ে নিচ্ছি স্কিলের দিক থেকে, ফিটনেসটা এবং তার সঙ্গে ফিল্ডিং, বোলিং সব কিছুই। অনুশীলন চলছে পুরোদমে, কিন্তু এখনও দেখা নেই প্রধান কোচের। বোর্ড কয়েকজনের সঙ্গে যোগাযোগ করলেও কোভিড পরিস্থিতির কারণে এখনও পাওয়া যায়নি কাউকে। তবে সেটা নিয়ে ভাবনা নেই ক্রিকেটারদের। আমার মনে হয় না যে এখানে হেড কোচের কোনো অভাব আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে পুরোটাই বোর্ডের ম্যাটার। তবে আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ আছে, তার সঙ্গে আমাদের স্কিল ওয়াইজ কোচ দেওয়া হয়েছে। ক্রিকেটাররা সন্তুষ্ট নিজেদের নিয়ে, তবে অসন্তোষ আছে কোচদের মধ্যে। স্কিল ডেভেলপমেন্টের গতি আরও বাড়ানোর পরামর্শ ওয়াহিদুল গনির। ট্যাকটিক্যাল জিনিসগুলোর উপরে এরা অতটুকু পারদর্শী না, আমরা চেষ্টা করছি ওই জিনিসগুলো তাদের বুঝে। খেলাটা এরা পারে, কিন্তু কিভাবে খেলতে হবে এই জিনিসটা এখনও গুছায় উঠতে পারেনি এরা, যেহেতু এদের খেলা অনেক কম হয়। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এদের সব T20 খেলা হয়, তো এদের মানে নেট থেকে শুরু করে সব জায়গায় বলটাকে মারার একটা টেন্ডেন্সি হয়ে গেছে, কিন্তু বল যে থামাতে হবে, সিঙ্গলস বের করতে হবে, এই ট্যাকটিক্যাল জিনিসগুলো এরা কিছুটা পিছিয়ে আছে। আমরা এগুলো জিনিসের উপর কাজ করছি। আসন্ন বাংলাদেশ গেমসে পদ্মা, মেঘনা, যমুনা 3 দলে ভাগ হয়ে খেলবেন নারী ক্রিকেটাররা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। বিগ ম্যাচে মাঠে নামছে 2 হেভিওয়েট ক্লাব, ঢাকা আবাহনী লিমিটেড এবং বসুন্ধরা কিংস। পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকলেও মর্যাদার লড়াইয়ে যে কোনো মূল্যে জয় চায় আকাশী নীলরা, আর রাজাদের চাওয়া প্রতিপক্ষকে গুড়িয়ে শীর্ষস্থানটাকে মজবুত করা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। লড়াইটা মর্যাদার, ঐতিহ্যের সঙ্গে অর্থের দাপটের, অনেকের কাছে পুরাতনের সঙ্গে আধুনিকতার। তবে আবাহনী এখন বয়সের ভারে নুজ্জ, তার বিদেশি রিক্রুটরা ক্লান্ত। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল বলছে ভালো নেই আবাহনী। 10 ম্যাচ থেকে তাদের সংগ্রহ মাত্র 22 পয়েন্ট। শেষ 5 ম্যাচে 2 বার পয়েন্ট হারাতে হয়েছে ধানমন্ডির জায়ান্টদের। কোনো কিছুতেই শিষ্যদের চাঙ্গা রাখতে পারছেন না মারিও লেমোস। ডাগআউটে দেখলে মনে হতে পারে তিনি হারিয়ে খুঁজছেন তার জাদুর ছড়িটা। প্রতিপক্ষ থেকে যোজন পিছিয়ে আকাশী নীল শিবির, সেটা পয়েন্ট বা স্কিলে যেখানেই হিসেব করা হোক না কেন। তবে জয় পরাজয় ছাপিয়েও এ ম্যাচের উন্মাদনা অনেক বেশি আবাহনীতে, তাই জয়টা একমাত্র চাওয়া। আমি জানি আমাদের অবস্থা আগের মতো ভালো নেই, পয়েন্ট হারিয়েছি অনেক, ছেলেদের ফর্মটাও ধারাবাহিক নয়। তবে সবকিছুর পরও আমরা ম্যাচটা জিততে চাই। লড়াইটা শুধু পয়েন্টের নয়, এখানে সম্মান জড়িয়ে আছে। অন্যদিকে ফুটবলারদের ফর্ম আর পয়েন্ট টেবিলের অবস্থান সবকিছুই পক্ষে কথা বলছে বসুন্ধরার রাজাদের। তাদের রবসন রবিনহো জুটি নাড়িয়ে দিয়েছে সবাইকে। গোল করার ক্ষমতা চোখে সর্ষে ফুল দেখাচ্ছে প্রতিপক্ষ গোলরক্ষকদের। এক শেখ জামাল ছাড়া কারো কাছেই পয়েন্ট হারাতে হয়নি কিংসকে। উঠতে থাকা দলটার আত্মবিশ্বাস তুঙ্গে, তাই আবাহনীকে নিয়ে আলাদা করে কোনো পরিকল্পনা সাজানোর চেষ্টাও করছেন না অস্কার ব্রুজন। চাইছেন স্বাভাবিক ছন্দে থাকুক শিষ্যরা। আমরা খুব ভালো ছন্দে আছি, ফুটবলারদের ফর্ম নিয়ে কোনো চিন্তা নেই। আবাহনী ভালো দল, তাদের বেশ দুর্দান্ত কিছু ফুটবলার আছে। তবে আমরা এখন এসব নিয়ে ভাবছি না। আশা করি ধারাবাহিকতা ধরে রাখলে আমরাই জিতব। 11 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বসুন্ধরা কিংস। মুন্সিগঞ্জের মিরকাদিমে শতাধিক ক্ষুদে ক্রিকেটার মাঠে ব্যস্ত সময় পার করছে। বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে অনুশীলন করে যাচ্ছে। করোনা স্কুল বন্ধ থাকলেও ব্যাট বলের প্রশিক্ষণ এখানে চলছে নিয়মিত। রিপোর্ট নাসির উদ্দিন উজ্জ্বলের, ছবি তুলেছেন আবু সাইদ। বসন্তের অস্বাভাবিক কুয়াশা বাধা হতে পারেনি। পূর্ব আকাশে ভোরের সূর্য ওঠার আগেই সরব মুন্সিগঞ্জের মিরকাদিম মাঠ। অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। মাঠে নেমে গা গরম করে নেয়া, ফিটনেস ঠিক রাখতে নিয়মিত শরীরচর্চা, এরপর ক্রিকেটের কলাকৌশল শেখার পালা। জেলার ক্রীড়া ঐতিহ্য ফিরিয়ে আনতে ক্ষুদে ক্রিকেটাররা ব্যাটে বলে এভাবেই ঘাম ঝরাচ্ছে।
উইকেট রক্ষা করে ব্যাটে বলে খেলার চেষ্টা, বল তালুবন্দি করতে ফিল্ডারদের তৎপরতা, কবজির মোচড়ে ব্যাট চালানোর দীক্ষা আর হাতের সঠিক ব্যবহারে বিস্ময়কর বোলিং, ব্যাকরণ ঠিক রেখে গতি আনার চেষ্টা। স্বপ্ন সাকিব আল হাসানদের মতো বিশ্বসেরা ক্রিকেটার হওয়া। বড় হয়ে সাকিবুল হাসান হতে চাই, দেশের সম্মান বয়ে আনতে চাই। আমি এই কারণে মাঠে প্র্যাকটিস করতে আসছি। আমি অলরাউন্ডার হতে চাই, আমি সাকিবুল হাসানের মতো হতে চাই। আগামীতে বাংলাদেশের জন্য কিছু করতে পারি। সকাল বিকাল মাঠে সময় দিচ্ছি, রনি ভাই কোচ উনি আমাদেরকে অনেক হেল্প করে দেখায় দেয় কিভাবে সামনের দিকে আগানো যায়। দলেশ্বরীর পারে চমৎকার একটা পরিবেশ, বাচ্চারা পিছনে আমরা দেখতে পারতেছি কত চমৎকার এরকম প্র্যাকটিস করতেছে। মাদক থেকে এবং বিভিন্ন রকমের অপকর্ম থেকে ওরা ওদের মস্তিষ্ককে দূরে রাখতে পারে। প্রশিক্ষক জানালেন ভালো ক্রিকেটার তৈরি করতে মাঠের টার্ফ উইকেট দরকার। নতুন প্রজন্মকে মাঠমুখী করা গেলে মাদকের আগ্রাসন ঠেকানো সহজ। আমার এখানে 20 জন খেলোয়াড় ডাকালি খেলতেছে, একজন শেখ জামালের প্লেয়ার আছে, সালাউদ্দিন শাকিল বাংলাদেশ টিমের একজন প্লেয়ার আছে। বিসিবির কাছে একটি দাবি বা জেলা ক্রীড়া সংস্থার কাছে আমাদের একটাই দাবি, যদি আমাদের একটা টার্ফ যদি হয়ে যায় তো এখান থেকে মূলত ভালো ভালো প্লেয়ারগুলি বের হয়ে আসবে। উপর থেকে যদি সহযোগিতা পায় তাহলে এখান থেকেই সাকিব আল হাসান, মাহবুবুল্লাহ এবং বড় বড় যে খেলোয়াড় আছে তাদের মতো বড় খেলার এখানেই আল্লাহর রহমতে সৃষ্টি হবে। ঢাকা লিগের 20 জন, বিকেএসপিতে 4 জন এবং জেলার বয়স ভিত্তিক বিভিন্ন দলে আরও 30 জন ক্রিকেটার উঠে এসেছে এখান থেকে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মুজিব বর্ষ উপলক্ষে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে 50টি ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের মল্লিকবাড়ি মাঠে আয়োজন করেন স্থানীয় জনপ্রতিনিধি ও যুব সমাজ। ঘোড়দৌড় দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ। এই প্রতিযোগিতা ঘিরে বসে গ্রামীণ মেলা। 8-10টি নয়, একসাথে 50 ঘোড়ার ছুট এর আগে দেখেনি ঝালকাঠির মানুষ। আর তাই দুপুর থেকেই আশপাশের উপজেলা থেকে মানুষ ভিড় করেন নলছিটির কুলকাঠি ইউনিয়নের মল্লিকবাড়ির মাঠে। ঘোড়দৌড়কে কেন্দ্র করে বসে গ্রামীণ মেলাও। তবে সবার দৃষ্টি ছিল ঘোড়ার দিকে। এই আয়োজন নিয়ে সবার মাঝে ছিল ব্যাপক আগ্রহ। ঝালকাঠি জেলার বিভিন্ন স্থান থেকে ছুটে আসে মানুষের ঢল নামে। মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে প্রথমবারের মতো করা হয় এমন আয়োজন, যা উপভোগ করে সব বয়সের মানুষ। বয়সে 50টা ঘোড়ার দৌড় কখনো দেই নাই। ঘোড়ার দৌড় লাইভে প্রথমবার আমি দেখছি, আমার বোনকে সাথে নিয়ে আসছি। 50টা হয়েছে প্রথমবারে, অনেক ভালো লাগতেছে আমাদের। আমরা গ্রামবাসীরা অনেক খুশি। এতগুলো ঘোড়া একসাথে দৌড়বে শোনার পরে অনেক আগ্রহ হলো, সেজন্য অনেক দূর থেকে আসছি দেখার জন্য। যারা আয়োজন করছে তাদেরকেও ধন্যবাদ। এতগুলো ঘোড়ার মেলা এই আমি প্রথম দেখছি। গ্রামবাসী সহ আশপাশের মানুষকে বিনোদন দেয়া এবং হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতেই করা হয় এই আয়োজন। হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছে এবং আমাদের গ্রাম অঞ্চলে আসলে বিনোদন নাই, আমরা গ্রামের ঐতিহ্য হারিয়ে ফেলেছি। সবাই মিলে সম্মিলিত প্রয়াসে এই ঘোড়দৌড়ের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোড় সাওয়ারদের পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় প্রথম হন ঝালকাঠির ভবানীপুরের মোসলেম আলী, দ্বিতীয় হয়েছেন পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার রাকিব হোসেন এবং বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নাইম ইসলাম তৃতীয় হন। সময় সংবাদ, ঝালকাঠি। পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে কিছুক্ষণ পর। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া সদরে আছেন উজ্জ্বল চক্রবর্তী। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। উজ্জ্বল, পঞ্চম দফায় যে 29টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার একটি। আপনাকে জানিয়ে রাখি, অল্প সময়ের মধ্যেই কিন্তু ভোট গ্রহণ শুরু হবে। ভোট গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন মেয়র এবং কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা কিন্তু ভোট কেন্দ্রে আসতে শুরু করেছে। ইতিমধ্যে আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া মেয়র পদে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তেমনিভাবে কাউন্সিলর, সাধারণ কাউন্সিলর পদে 56 জন এবং নারী সংরক্ষিত আসনে যে 15 জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মোট 12টি ওয়ার্ডের মধ্যে এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা। আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মোট ভোটার সংখ্যা 2,20,504 জন। তার মধ্যে নারী ভোটার বেশি বলে আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পেরেছি। আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি, ভোট গ্রহণকে কেন্দ্র করে গতকাল মধ্যরাত্রে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুরো শহরে কিন্তু টহল জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা সার্বিক পরিস্থিতি রক্ষার স্বার্থে ব্রাহ্মণবাড়িয়ার 12 প্লাটুন বিজিবি নিয়োগ করা হয়েছে। পাশাপাশি 8 শতাধিক পুলিশ এবং 442 জন
আনসার মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার স্বার্থে 25 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিন্তু প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু তারা দায়িত্ব পালন করবেন। আপনাকে জানিয়ে রাখি, মেয়র পদে আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক মেয়র নায়ার কবির এবং আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে মাহমুদুল হক ভূঁইয়া এবং বিএনপির পক্ষ থেকে জহিরুল হক খোকন নির্বাচনে মেয়র পদে প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও ছোটো ছোটো বিভিন্ন দলের পক্ষ থেকে আরও 3 জন প্রতিনিধিত্ব করছেন। সার্বিকভাবে আপনাকে বলে রাখি, আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি মহিলা কলেজ কেন্দ্র, এই মহিলা কলেজ কেন্দ্রে নারী পুরুষ মিলিয়ে কিন্তু 5000-এর অধিক ভোটার রয়েছে বলে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আমাকে জানিয়েছেন। ভোট কেন্দ্রগুলোতে ইতিমধ্যে ভোটাররা আসতে শুরু করেছেন। পোলিং এজেন্ট এবং প্রিসাইডিং অফিসাররা কিন্তু যে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করবেন সেই ভোটের প্রস্তুতি নিচ্ছেন। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া কিন্তু প্রথমবারের মতন এই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যার কারণে ভোটারদের মধ্যে কিন্তু এক ধরনের সংশয় আছে, আবার উৎসাহ আছে যে যেহেতু প্রথমবারের মতো ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সার্বিকভাবে ভোটাররা কেন্দ্রে কেন্দ্রে প্রবেশ করছে এবং তারা কিন্তু কেন্দ্রে আসতে শুরু করেছেন। তো সার্বিকভাবে ব্রাহ্মণবাড়িয়ার যে ভোট কেন্দ্রের ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ। পৌরসভা নির্বাচনের খবর ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাচ্ছিলেন উজ্জ্বল চক্রবর্তী। জানাবো পৌরসভা নির্বাচনের আরও খবর। 5ম ধাপের এই পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে কিছুক্ষণ পর, আর সে খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীর চারঘাটায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। আমরা সরাসরি তার কাছে যাব। রকি, রাজশাহীর 2টি পৌরসভায় আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তার একটি দুর্গাপুর এবং অন্যটি হচ্ছে চারঘাট পৌরসভা। এই পৌরসভা দুটিতে কিন্তু ভোট গ্রহণের সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। ভোটারদের কিন্তু উপস্থিতি কেন্দ্রগুলোতে আমরা ধীরে ধীরে লক্ষ্য করছি, তারা কিন্তু কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা রাজশাহীর যে সারদা মোড় সেখানকার যে চিত্রটি আপনাদের সেটি দেখানোর এখন চেষ্টা করছি। যদি বলা যায় যে পোস্টারে ছেয়ে গেছে কিন্তু পুরো পৌরসভাটি, এবং ভোটারদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে। তারা ভোট দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত আছে। তারা যেটি বলছেন যে তাদের উন্নয়নের স্বার্থে আসলে যাকে ভোট দিলে তাদের এলাকার উন্নয়ন হবে সেরকম একজন প্রার্থীকেই তারা ভোটের মাধ্যমে বেছে নিতে চান। কাউন্সিলর এবং মেয়রদের ক্ষেত্রে একই কথা বলেছেন ভোটাররা। আমরা কথা বলেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে। তারা যেটি বলছেন যে একেবারে কোনো ধরনের সংকট ছাড়া, কোনো ধরনের উদ্বিগ্নতা ছাড়াই যাতে ভোটাররা সকলে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পূর্ণ করতে পারে সেই লক্ষ্যে তাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে কিন্তু তাদের সরব উপস্থিতি থাকবে এমনটা আসলে জানানো হয়েছে। পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যেটি বলছেন যে 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত একটানা যে ভোট গ্রহণ সেটি অনুষ্ঠিত হবে, এবং তাদের লক্ষ্য কোনো ধরনের কোনো সংকট ছাড়াই যাতে এই ভোট গ্রহণ সম্পূর্ণ হয় সেই লক্ষ্যে কিন্তু তাদের সকল ধরনের তৎপরতা রয়েছে। এবং প্রার্থীদের পক্ষে কিন্তু পোলিং এজেন্ট তারা কিন্তু ধীরে ধীরে এরই মধ্যে কেন্দ্রগুলোতে চলে এসেছে এবং তারা কিন্তু নিজ নিজ প্রার্থীর পক্ষে কাজ করবেন এমনটাই আসলে আমাদেরকে বলা হয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি বেশ কিছু পোস্টার কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহী এই যে চারঘাট পৌরসভায়, এবং আমরা বেশ কয়েকজন ভোটারদের সাথে কথা বলেছি। ভোটাররা যেটি বলছেন এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা কিন্তু তারা ভোগ করছেন না। পাশাপাশি তারাও মনে করছেন যে তারা শান্তিপূর্ণ পরিবেশে আসলে ভোট দিতে পারবেন, এবং সেই লক্ষ্যে কিন্তু সকালে ভোট দেওয়ার জন্য বেশ কিছু নারী পুরুষ এরই মধ্যে আমরা কেন্দ্রের দিকে আসতে দেখছি। এবং যদি বলা যায় যে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা প্রতিটি কেন্দ্রেই কিন্তু মোতায়েন করতে দেখেছি। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, পাশাপাশি আরও আইন শৃঙ্খলা সাদা পোশাকেও তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোনো ধরনের কোনো সংকট দেখা দিলেই আসলে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু মোবাইল টিম রয়েছে যারা কিন্তু কাজ করছেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। সব মিলে এখন পর্যন্ত আমরা যেটি বলতে পারি কোনো ধরনের সমস্যা ছাড়াই কিন্তু রাজশাহীর যে 2টি পৌরসভায় সেটি 2টি পৌরসভায় ভোট গ্রহণের জন্য একেবারে প্রস্তুত। সকাল 8টা থেকে এই ভোট গ্রহণ শুরু করবেন নির্বাচন কর্মকর্তারা। তো এমনটাই ছিল আমার কাছে রাজশাহীর চারঘাট পৌরসভার সর্বশেষ। রাজশাহী থেকে পৌরসভা নির্বাচনের খবর জানাচ্ছিলেন সাইফুর রহমান রকি।
এবারে ভিন্ন রকম একটি খবর। হারিয়ে যাওয়া হাতি ফিরে এলো ৮০ বছর পর, তবে বাস্তবে নয়, দেহাবশেষের মাধ্যমে অস্তিত্ব জানান দিয়ে। রংপুরের পীরগাছার জমিদার উপেন্দ্র কিশোরের পোষা হাতি জলাশয়ে পড়ে গেলে আর উঠানো যায়নি, সেখানেই মরে যায় হাতিটি। সম্প্রতি পুকুর খনন করতে গিয়ে উদ্ধার হয় এর কঙ্কাল, জানিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রিপোর্ট রতন সরকারের, ক্যামেরায় ছিলেন তারিকুল ইসলাম। জমিদারের শখের হাতি পড়ে গেছে পানিতে। লোক লস্কর জড়ো করে দড়ি কাছি বেঁধে টেনেও ডাঙায় ওঠানো যায়নি, এমনকি ওঝা বৈদ্যরাও মন্ত্র দিয়ে চেষ্টা চালায়। ১ মাস চেষ্টা করেও খাল থেকে প্রাণীটিকে উদ্ধার করা যায়নি। অনাহারে অস্বস্তিতে মারা যায় হাতিটি। শুনছি আমার নানি নানা আমরা এই যে এইখানে আলছিল, হাতি চরি চরি আলছিল, আসতে গেলে ফিরতে গেলে ওইখানে রাস্তা পড়ে গেছে। সে হাতি যেন আবার ফিরে এসেছে এত বছর পর। রংপুরের পীরগাছার অনন্তরাম গ্রামে আব্দুর রশিদ নামে এক ব্যক্তি নিজ জমিতে পুকুর খনন করছিলেন। গত ১২ ফেব্রুয়ারি এলাকার কয়েক শিশু খেলতে নামে সেখানে। তাদের মুখে মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে গ্রামময়। 2 বাচ্চা ওই খেলতে খেলতে ওটা করতে করতে পাইছে। বাচ্চারা নিয়ে আসলো, আমরা রাখি দিলাম ভালো করে। দাঁত সাদৃশ্য, কেউ বলছে পা, এটা পরবর্তীতে আমি মনে করলাম যে চাবালির এটা দাঁত। এলাকাবাসীর দাবি, হাতি পড়ে যাওয়ার ঘটনা, জায়গার অবস্থান সহ শুনতে পাওয়া গল্পের সঙ্গে সব বর্ণনার মিল রয়েছে। জমিতে হাতি বাঁধা ছিল, গাড়ি উচিত দেওয়ার সাথে হাতি পড়িস। হ্যাঁ, আমাদের দাদার কাছে আমরা শুনছি এখানে হাতি পড়ে যায়, উঠতে পারে নাই, মারা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে অবগত করি, তদারকি করে দেখবেন এবং সাময়িকভাবে দেখার পরে তারা এখানে ব্যবস্থা গ্রহণ করবেন যে এই বিষয়ে কি করা যায়। সেই করুণ মৃত্যুর গল্প কয়েক প্রজন্ম ধরে লোকমুখে শুনে আসলেও হাতিটির দেহাবশেষ প্রমাণ করল এটি নিছক গল্প নয়, বরং ছিল একটি সত্য ঘটনা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 1 বছরের বেশি সময় পর 30শে মার্চ থেকে খুলছে দেশের সব স্কুল কলেজ, প্রাক প্রাথমিকের ক্লাস। এখনই নয়, এসএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস সপ্তাহে 6 দিন। মেডিকেলের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তারকৃতদের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাওয়া গেছে। 42 একর জমির সন্ধান। অর্থ পাচার আইনে মামলার সিদ্ধান্ত সিআইডির। মশা মারতে এবার ড্রোন ব্যবহার করবে উত্তর সিটি কর্পোরেশন। চলছে পরীক্ষামূলক কার্যক্রম। কীটনাশক ছিটাবে কিউলেক্স মশার উৎপত্তি স্থলে। এবং পঞ্চম ধাপে দেশের 29টি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ কিছুক্ষণ পর। ব্যালট নয়, ইভিএমে হবে ভাগ্য নির্ধারণ। নিরাপত্তা জোরদার। এই ছিল ভোরের সময়ে। সঙ্গে থাকুন সময়।